আমরা যেহেতু ডিফারেন্সিয়েশন শেষ করছি, আজকে আমাদের সামনে একটা পরীক্ষা আছে বৃহস্পতিবার। তো আজকে ডিফারেন্সিয়েশনের কিছু প্রবলেম সলভ করব, প্রিভিয়াসলি অ্যাডমিশন টেস্ট গুলোতে আসা প্রবলেম। সো মেইনলি চেষ্টা করব এমসিকিউ গুলো সলভ করার বেশি, কারণ এমসিকিউ তে দেখা যায় তোমাদের একটু সমস্যাটা বেশি হয়। আর রিটেনের জন্য সাজেশন হচ্ছে যেসব ম্যাথ গুলো করাইছি বইয়ের, ওইসব বইয়ের ম্যাথ গুলাই দেখে আসবা, ওগুলাই মেইনলি রিটেনে দিব। বাট এমসিকিউর ক্ষেত্রে আমি কিছুটা ট্রিকি কোশ্চেন করতে পারি, সো এই জন্য এমসিকিউর কিছু নমুনা তোমাদের সাথে শেয়ার করা উচিত যে কি রকম কোশ্চেন হইতে পারে। সো চলো স্যার ওই ম্যাথগুলো, আর ওই ম্যাথগুলো হচ্ছে ক্লাস, ওগুলো খুবই সহজ ম্যাথ। আমি আজকে 1 ঘন্টা একটু পড়ায় নিই, তারপরে ক্লাসের শেষে 10 মিনিট লাগবে, ওটা দেখাই দিব, ঠিক আছে? এখন কটা বাজে? 2:40। তো যদি আমি ভুলে যাই তাহলে তুই 4টার কিছুক্ষণ আগে আমাকে মনে করে দিবা, যদি ক্লাস লেংদি হয় আর কি, ঠিক আছে? ওকে, সো চলো এমসিকিউ অ্যাডমিশনে আসা কিছু এমসিকিউ প্রবলেম দেখি আমরা। অ্যাডমিশনে আসা কিছু এমসিকিউ প্রবলেম দেখবো। প্রথম একটা প্রবলেম দেখো, এখানে অনেকগুলো প্রবলেমই হচ্ছে খুবই সহজ, বাট প্রথম দেখা একটু কঠিন মনে হতে পারে, ঠিক আছে? মানে কিছু জায়গায় ট্রিক্স অ্যাপ্লাই করা লাগে। যেমন দেখো, কুয়েটে আসা একটা প্রবলেম দেখাচ্ছি। এখানে বলতেছে লগ, তার বেস হচ্ছে সাইন এক্স, তার ভিতরে আছে কত? সাইন স্কোয়ার এক্স। বলতেছে এইটার অন্তরক সহগ কত? অন্তরক সহগ কোনটি? সো কিছু অপশন দেওয়া আছে, আমরা অপশনের দিকে না যাই। এটা কুয়েটে আসছিল 17-18-তে, ঠিক আছে? আমাদের 1 বছর আগে আসছিল। সো কোশ্চেনটা অন্তরক সহগ বের করতে বলছে, তার মানে তোমার ডিফারেন্সিয়েশন করা লাগবে। বাট তুমি কি এখানে ডিরেক্ট ডিফারেন্সিয়েশন করবা? তোমাদের কি মনে হয় এটাকে আমরা ডিরেক্ট ডিফারেন্সিয়েশন করবো? এখানে করবো না, এখানে আমরা লগারিদমকে অ্যাপ্লাই করবো। তো আমরা কি জানি লগারিদম, এখানে আমরা সাইন এক্স, বেস সাইন এক্স থাকুক, সাইন স্কোয়ার এক্স কে আমরা এভাবে লিখতে পারি, সাইন এক্স হোল স্কোয়ার। তো তারপরের লাইনে আমি কিন্তু চাইলে এই 2টাকে আগে নিয়ে আসতে পারি। আমরা কি জানি লগের পাওয়ারটা সামনে চলে আসে, তাহলে 2 যদি আগে চলে আসে ব্যাপারটা এমন দাঁড়াবে লগ সাইন এক্স ইন্টু সাইন এক্স। তার মানে এই পুরো জিনিসটা কি হয়, লগের ভিত্তিতে যা থাকে এবং তার ভিতরেও যদি তাই থাকে, তখন তার মান কি হয়ে যায়? তার মান কিন্তু হয়ে যায় 1। এটা আমরা লগারিদমের বেসিক প্রপার্টি। তার মানে এই পুরো জিনিস যেটা ছিল, যে জিনিসটাকে আমরা ডিফারেন্সিয়েশন করতে বলা হয়েছে, এই পুরো জিনিসটার মান হচ্ছে আসলে 2। তার মানে এই পুরো জিনিসটাকে ডিফারেন্সিয়েশন করা যেই কথা, 2কে ডিফারেন্সিয়েশন করা একই কথা। আমরা তো এটা জানি ddx অফ 2, যে কোনো কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশনের অ্যানসার কি হবে? 0। তার মানে এই এমসিকিউর অ্যানসারটা কি হওয়া উচিত? এই এমসিকিউর অ্যানসার হওয়া উচিত 0। সো কেউ আবার এটারে যদি ডিফারেন্সিয়েশন করে দিতে চাও, তাহলে কিন্তু একটা হিউজ ক্যাওস সৃষ্টি করবে, ঠিক আছে? এই ক্যাওসের কারণে তোমার টাইমটা ওয়েস্ট হবে, এমসিকিউতে আসলে তুমি এনার্জিটা ওয়েস্ট হবে, মেন্টালি দেখবা যে তুমি কিছু টায়ার্ড হয়ে গেছো। একটা ম্যাথ করতে করতে কিন্তু টায়ার্ডনেস চলে আসে। তবে তুমি যত বেশি নিজেকে টায়ার্ড না করে অঙ্কগুলো করতে পারবা, তত বেশি কিন্তু তুমি এটা আমি ভর্তি পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে বলি, অথবা ধরো তোমার বোর্ড পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে বলি, তো তোমার জন্য এটা ভালো। তো একটু স্মার্টলি সলভ করা উচিত। আই গেস তোমরা বুঝতে পারছো। তো তোমরা আমাকে থামাবা যদি কোনো সলিউশন তোমরা না বুঝতে পারো। আমি ধরে নিতেছি যে তোমাদের কতটুকু বেসিক আছে, তো আমি করা যাচ্ছি, ঠিক আছে? যদি কোথাও না বুঝো অবশ্যই থামাবা আমাকে। আচ্ছা, এবার সাবস্ট্যাস একটা ম্যাথ দেখতেছি, ওইটা একটু আলোচনা করি। এখানে কি বলছে? ওকে, আচ্ছা, এখানে বলছে যে লিমিট x টেন্ডস টু 0, তারপরে দেখো 1 প্লাস ax হোল টু দি পাওয়ার bx প্লাস c ডিভাইডেড বাই x, এই জিনিসটাকে বের করতে বলছে, ঠিক আছে? আচ্ছা, এখন তোমাদেরকে একটু মনে করাই দিই, এখানে আইডেন্টিক্যাল কয়েকটা ফর্মুলা ছিল। একটা ছিল যদি লিমিট এরকম থাকে, লিমিট x টেন্ডস টু 0 থাকে, এবং ভিতরে যদি এরকম থাকে 1 প্লাস এক্স, আর তার ভিতরে x থাকলে তার মাথায় হচ্ছে 1/x, তাহলে এই জিনিসের মান কত হয়? কেউ কি বলতে পারবা এই জিনিসের লিমিটিং ভ্যালু কত হয়? এনিওয়ান? ভেরি গুড। আবার যদি লিমিট x টেন্ডস টু ইনফিনিটি হয়, তখন এইখানে থাকবে 1/x, আর ভিতরে যদি 1/x থাকে তার মাথায় থাকবে x, তার মানও কিন্তু হয় e। সো এই দুইটা ছিল আমাদের লিমিটের কিছু ফর্মুলা, যেগুলো আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসগুলোতে কিন্তু সলভ করেছিলাম, ঠিক আছে, লিমিটের লেকচারে। সো এখন এটা সাস্টেস একটা ম্যাথ, এখন এইটাকে আমরা কিভাবে ইভালুয়েট করব, ঠিক আছে? সো এইটাকে আমরা, আমাদের টার্গেট থাকবে এই যে এই ফরম্যাটটা, প্রথম যে ফরম্যাটটা দেখতেছো তোমরা, এই প্রথম ফরম্যাটটাতে কোনো না কোনো ভাবে নিয়ে যাওয়া, এটাও থাকবে আমাদের টার্গেট। তো চলো
আমি আমার মতো করি, তোমরা জাস্ট দেখো যে তোমরা স্টেপ বাই স্টেপ এটা বুঝতেছো কিনা। সো 1 প্লাস ax কে তো চেঞ্জ করার কোনো সুযোগ নাই, আর ওইখানে দেখো bx প্লাস c কে x দিয়ে ডিভাইড করতেছি, তার মানে এটা ডিভিশনটা আমি করে দিই। সো bx কে যদি x দিয়ে ডিভাইড করি এরকম আসবে bx বাই x যোগ c বাই x। আচ্ছা bx বাই x এর মধ্যে তো এখানে x x কাটা চলে যাচ্ছে, তার মানে আলটিমেটলি এখানে থাকবে হচ্ছে b প্লাস c বাই x। ঠিক আছে, সো এটা হচ্ছে তার মাথায় পাওয়ার হিসেবে আছে। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা সবাই বুঝি। তারপরের লাইনে দেখো তো আমি কিন্তু চাইলে এরকম করতে পারি কিনা, লিমিট x টেন্স টু 0 1 প্লাস ax হোল টু দি পাওয়ার b ইন্টু 1 প্লাস ax হোল টু দি পাওয়ার c বাই x। এখন বলো তো তোমাদের কমন সেন্স কি বলে, এই জিনিসটা কি করা যায়? সূচকের নিয়ম অনুযায়ী কি এই জিনিসটা কি করতে পারি কিনা? b প্লাস cx কে আমি দুইটা এভাবে আলাদা আলাদা করে লিখতে পারি কিনা? পারেন ভাইয়া। ওকে, তাহলে তোমরা যেহেতু এখানে এগ্রি করতেছো, তাহলে এরপরে আমরা লিমিটের প্রপার্টি ইউজ করে আমরা চাইলে এইটাকে দুইটা লিমিটে ডিভাইড করে দিতে পারি। এভাবে লিখতে পারি লিমিট x টেন্স টু 0 1 প্লাস ax হোল টু দি পাওয়ার b ইনটু লিমিট x টেন্স টু 0 1 প্লাস ax হোল টু দি পাওয়ার c বাই x। এখন আমাদের টার্গেট থাকবে, যেহেতু এখানে ax আছে, তাহলে আমার মাথায় কি আনতে হবে? 1 বাই ax যদি আনতে পারি, তার মাথায় যদি আমি 1 বাই ax কোনোভাবে আনতে পারি, তাহলে কিন্তু আমাদের ফর্মুলা কি বলতেছে, তার অ্যান্সার হবে ই। সো আমার টার্গেট হচ্ছে এখন ওইটাই। ঠিক আছে, আমি ওই যে ফর্মুলাটা দেখালাম, এখানে যে দুইটা ফর্মুলা দেখালাম, এই ফর্মুলাতে ফেলবো, এটাই হচ্ছে আমার টার্গেট। তো চলো, তো প্রথমে দেখো এই জায়গায় যদি x এর মান 0 বসায় দাও, এখানে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। তাহলে কি আসতেছে প্রথম অংশে 1 প্লাস 0 হোল টু দি পাওয়ার b, এটা মানে কি 1 1 টু দি পাওয়ার b মানে হচ্ছে 1। পরের অংশ নিয়ে আবার কথা বলি, দেখো লিমিট এর সাবস্টে আসা ম্যাথ, সাবস্টের প্রত্যেকটা এমসিকিউ খুবই ক্রিটিক্যাল হয়। ঠিক আছে, 1 প্লাস ax, তার মাথায় cx আছে, তো আমি একটা কাজ করি, c এর সাথে একটা a গুণ দেই, ac ডিভাইডেড বাই ax। তাহলে আমার ছিল এই অংশটুকু c বাই x ছিল, আমি জোর করে তার সাথে একটা a গুণ দিছি, নিচে আবার একটা a ভাগ করে দিছি, তার মানে কোনো চেঞ্জ কিন্তু আসে নাই। কিন্তু এখন আমার একটা লাভ হইলো কি, পরের লাইনে দেখো আমি কি করতে পারবো, লিমিট x টেন্স টু 0 1 প্লাস ax হোল টু দি পাওয়ার 1 বাই ax, তার মাথায় হচ্ছে এসি। এভাবে কিন্তু চাইলে কিন্তু লেখা যায়, তোমরা যদি দেখো যে এভাবে কিন্তু লেখা যাবে, কারণ সূচকের নিয়ম কি বলে, এ টু দি পাওয়ার, ধরো এখানে ই টু দি পাওয়ার কি আছে, এখানে ধরো এ বাই বি আছে, এ বাই বি কে চাইলে কি লেখা যাবে, ই টু দি পাওয়ার 1 বাই বি লিখে হোল টু দি পাওয়ার এ লিখতে পারো, সেই এটা গুণ হয়ে কিন্তু আবার ই টু দি পাওয়ার এ বাই বি তেই কনভার্ট হবে। তাহলে আমরা এটা হোল টু দি পাওয়ার 1 বাই এক্স এভাবে লিখলাম। এখন এই পুরো জিনিসের মান কিন্তু দেখো আমাদের ফর্মুলা অনুযায়ী কি ছিল, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 বাই এক্স এর মান হচ্ছে ই। তাহলে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 বাই এক্স, তাহলে এটার মান কি হবে ই, আর ই এর মাথায় কারা আছে, এসি। সো ই টু দি পাওয়ার এসি হচ্ছে গিয়ে এই এমসিকিউর অ্যান্সার। এখানে অপশনে তোমরা অপশনগুলো পাবা, অপশন দেখলে তখন তোমরা গেস করতে পারবে এটা কি। এটা ফার্স্ট 17-18 আসছিল। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। সো আই গেস তোমরা এটাও বুঝতে পারছো। সো এবার চলো দেখি আর ভালো কি কি ম্যাথ আছে। আচ্ছা, সাস্টাস আরেকটা ম্যাথ একটু দেখো, আমার মনে হয় এটা তোমরা পারবা, ডিফারেন্সিয়েশন তোমরা পারবা, বাট এখানে একটা টেকনিক অ্যাপ্লাই করতে হবে। যদি মানে বোকার মতো ডিফারেন্সিয়েশন করতে যাও, মানে একটা হিউজ ক্যাওস হয়ে যাবে এখানে, তুমি আলটিমেটলি পুরোপুরি দেখবা তোমার জীবনী শক্তি অর্ধেক শেষ এই ডিফারেন্সিয়েশন করতে গিয়ে, আই গ্যারান্টি। বাট এখানে তুমি কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে, ত্রিকোণমিতির কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। এটা তোমরা দেখলে আমার মনে হয় অনেকে বুঝতে পারো যে ত্রিকোণমিতিতে আমরা এই জাতীয় অপারেশন অনেকবার করছি। সো দেখি তোমরা ধরতে পারো কিনা। রুট ওভার 1 প্লাস সাইন এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস সাইন এক্স, এটাও ফার্স্টে আসছে, প্লাস রুট ওভার 1 মাইনাস সাইন এক্স। এই হচ্ছে যে টোটাল আমার ওয়াই, যাকে আমার ডিফারেন্সিয়েশন করতে হবে। অপশনে আমার ডিফারেন্সিয়েশনে কিছু অপশন দেওয়া আছে, যার মধ্যে যেটা কারেক্ট সেটাকে আমার গেস করতে হবে। এটাও ফার্স্টে আসছে 16-17, ফার্স্টে 16-17তে আসছে। ঠিক আছে, এখন এই ডিফারেন্সিয়েশনটা আমার ফাংশন তো দেওয়া আছে ওয়াই ইকুয়াল, এখন কি আমি ডিরেক্ট এটাকে করবো কিনা, যদি এটাকে ডিরেক্ট করি তাহলে আমার আসলে লাইফটা কতটা টাফ হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। সো এখানে আমি একটা কাজ করতে পারি, তোমরা যদি মনে করে দেখো যে ত্রিকোণমিতিতে আমরা যেটা করছি রুট ওভার 1 প্লাস সাইন এক্স, এটাকে কি চাইলে আমরা এরকম লিখতে পারি কিনা, রুট ওভার থাকলো রুট ওভারের মতো 1 কে আমরা এইভাবে লিখতে পারি কিনা, সাইন স্কোয়ার এক্স বাই 2 যোগ কজ স্কোয়ার এক্স বাই 2, আর সাইন এক্স কে কি চাইলে এভাবে লিখতে পারি কিনা 2 সাইন এক্স বাই 2 কজ এক্স বাই 2।
সো এই জিনিসটা কি লিখতে পারি কিনা, 1 প্লাস সাইন এক্স কে আমরা 1 এর পরিবর্তে লিখলাম সাইন স্কয়ার এক্স বাই 2 যোগ কজ স্কয়ার এক্স বাই 2, আর সাইন এক্স এর পরিবর্তে লিখলাম 2 সাইন এক্স বাই 2 ইনটু কজ এক্স বাই 2। তো এই কাজটা করলাম। এখন এই কাজটা করলে আমাদের লাভটা কি হইলো, এই পুরো জিনিসটাকে চাইলে আবার এইভাবে লেখা যাবে, এই পুরো জিনিসটাকে লেখা যাবে a স্কয়ার যোগ b স্কয়ার যোগ 2ab। তো তাহলে সূত্র কি পড়ে, a প্লাস b হোল স্কয়ার। ঠিক আছে, তার মানে 1 প্লাস সাইন এক্স এর পরিবর্তে আলটিমেট রুট ওভার 1 প্লাস সাইন এক্স এর পরিবর্তে আলটিমেটলি বসানো যাচ্ছে সাইন এক্স বাই 2 যোগ কজ এক্স বাই 2। ওকে, তার মানে এই জিনিসটা কি আমি পাইলাম যে এটা কার পরিবর্তে বসাবো, রুট ওভার 1 প্লাস সাইন এক্স এর পরিবর্তে। এখন তোমরা বলো তো দেখি, রুট ওভার 1 মাইনাস সাইন এক্স এর পরিবর্তে তাহলে কি আসবে, রুট ওভার 1 মাইনাস সাইন এক্স এর পরিবর্তে কি আসবে? ভাইয়া একই জিনিস আসবে, মাঝখানে মাইনাস বসাবেন। ভেরি গুড। যে আমরা যদি নরমালি ওইভাবে করি 1 এর পরিবর্তে sin x স্কয়ার x বাই 2 যোগ cos স্কয়ার x বাই 2 আর মাইনাস sin x এর পরিবর্তে মাইনাস 2 sin x বাই 2 cos x বাই 2, তাহলে কি আসবে আলটিমেটলি এখানে আসবে sin x বাই 2 মাইনাস cos x বাই 2। তাহলে এখন আমরা আমাদের কাজ হচ্ছে খুব সিম্পল, আমরা এই জিনিসগুলোকে রিপ্লেস করে দিব আমাদের মেইন ফাংশনে। তো চলো মেইন ফাংশনটাকে কপি করি, আমাদের সুবিধাতে কপি করে নিয়ে আসি। আচ্ছা, এখন এই ছিল আমাদের মেইন ফাংশন। সো মেইন ফাংশনে চলো আমরা চেঞ্জটা আনি। সো y is equal to tan ইনভার্স, সো রুট ওভার 1 প্লাস sin x এর পরিবর্তে কি বসাচ্ছি, sin x বাই 2 যোগ cos x বাই 2। সো sin x বাই 2 যোগ cos x বাই 2 মাইনাস, আর রুট ওভার 1 মাইনাস এটার পরিবর্তে বসাচ্ছি sin x বাই 2 মাইনাস cos x বাই 2 ডিভাইডেড বাই আবার রুট ওভার 1 প্লাস sin x বাই 2 এর পরিবর্তে বসাই দিচ্ছি sin x বাই 2 যোগ cos x বাই 2 আর যোগ রুট ওভার এটার পরিবর্তে বসাচ্ছি sin x বাই 2 মাইনাস cos x বাই 2। ঠিক আছে, সো এই হচ্ছে গিয়ে সবগুলা রিপ্লেস করলাম। রিপ্লেস করার পর এখন ক্যালকুলেশন করে দেখি সিম্পলিফাই করলে কি আসে। সো এখানে দেখো কি থাকতেছে, যদি ব্র্যাকেটটা উঠে দেই এটা মাইনাস sin x বাই 2 হবে আর এটা হয়ে যাবে প্লাস cos x বাই 2। সুতরাং মাইনাস sin x বাই 2 মাইনাস sin x বাই 2 কিন্তু কাটা যাচ্ছে নাকি? হ্যাঁ, সো এখানে আলটিমেটলি কি থাকতেছে, উপরে ভাইয়া উপরে 2 cos x বাই 2, 2 cos x বাই 2 আর নিচে থাকতেছে কি 2 sin x বাই 2, 2 2 কাটাই। হ্যাঁ 2 sin x বাই 2। সো এখানে cos x বাই 2 cos x বাই 2 কাটা 2 sin x বাই 2, সো 2 2 কাটা। সো এটাকে কিন্তু চাইলে এইভাবে লেখা যায় tan ইনভার্স cot x বাই 2, এটা লেখা যায় cot x বাই 2। ঠিক আছে, cot x বাই 2। এখন চাইলে আমরা এখানে আরেকটা কাজ করতে পারি। দেখো এখানে কিন্তু চাইলে এই কাজটা করা যায়, cot x বা cot ফাংশনটাকে চাইলে আমরা 10 এর মাধ্যমে কিন্তু লিখতে পারি। আমরা এটাকে লিখতে পারি 10 পাই বাই 2 মাইনাস x বাই 2। 10 পাই বাই 2 মাইনাস x বাই 2 রে কিন্তু লেখা যায় cot x বাই 2। ঠিক আছে, তাহলে cot x বাই 2 এর উপর এটা বসাইলাম। লাভ হচ্ছে কি, এই যে 10 ইনভার্স আছে আর 10 আছে, এটা উঠে যাবে। সো উঠে গিয়ে কি আসবে, y is equal to পাই বাই 2 মাইনাস x বাই 2। তার মানে y is equal to পাই বাই 2 মাইনাস x বাই 2 কে ডিফারেন্সিয়েশন করা যে কথা, আর এই y is equal to এই বিশাল এই খাম্বারের ডিফারেন্সিয়েশন করা একই কথা, বিশাল একটা জিনিস। ঠিক আছে, এটা ডিফারেন্সিয়েশন করে শুধু আমরা অ্যাডমিশন টেস্টে, মানে এটা হচ্ছে ধোকা দেওয়ার জন্য অ্যাডমিশন টেস্টে আমাদের প্রচুর ম্যাথ দেওয়া থাকবে, যে ম্যাথগুলো বেসিক্যালি কেউ অনেক দ্রুত করে ফেলবে স্মার্টলি, আর কেউ আসলে অঙ্ক পারে বাট ধরতে না পারার কারণে, যেটা আসলে কিভাবে করলে খুব সহজ উপায়ে সলভ করতে পারবো, ধরতে না পারার কারণে সে অনেক বেশি টাইম ওয়েস্ট করে ফেলবে। ঠিক আছে, এখানে একটা পার্থক্য হয়ে যায়। দেখা যায় কলেজে ভালো ছাত্র সে, কিন্তু অ্যাডমিশন টেস্টে কি ওর পিছনের একটা ছেলে ভালো পজিশন পেয়ে গেছে। কিভাবে হইছে, হয়তোবা সে একটু স্মার্টলি সলভ করছে। কারণ অ্যাডমিশন টেস্ট এমন একটা জায়গা, বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম এমন একটা জায়গা যেখানে সময়টা লিমিটেড। এটাই হচ্ছে মেইন সমস্যা। একটা জিনিস তুমিও পারো আমিও পারি, বা সময়টা তো লিমিটেড, ঠিক না? সো কম টাইমের মধ্যে কে নার্ভটা কন্ট্রোল করতে পারে, কে কম টাইমের মধ্যে প্রপারলি অ্যান্সার করতে পারে, সেটা হচ্ছে বেশি বড় ফ্যাক্ট। সুতরাং এই ওয়াই, টোটাল এই ওয়াইটাকে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে, ওয়াইটাকে ডিফারেন্সিয়েশন যদি করি খুব সিম্পল, ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু আসবে পাই বাই 2 কে ডিফারেন্সিয়েট করলে 0 আর মাইনাস x বাই 2 কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস হাফ। সুতরাং অ্যানসারে বসবে মাইনাস হাফ। তো মাইনাস হাফ হবে আমার কি অ্যানসার। ওকে, সো তো এটাও গেল। এখন দেখি আর কোন ম্যাথ করানো যায়, দেখা যাক। আচ্ছা, আগে তোমাদের একটা দেই, দেখি এটা তোমরা পারবা মনে হয়, এটা সহজ অঙ্ক। আচ্ছা, এটা দিব নাকি,
আচ্ছা ধরো তোমাদের একটু পরে দিচ্ছি, আমি একটা মজার অঙ্ক পাইছি সাস্তে আসা। সো এখানে ফাংশন যেটা দেওয়া আছে, দেখো ফাংশনটা হচ্ছে মাইনাস এক্স মাইনাস 5 হোল টু দি পাওয়ার অফ 4 ফাংশনের গুরুমান কত? ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্টে আসছে 16-17 15-16 আর কি, যাই হোক ওটা ইম্পর্টেন্ট না। আচ্ছা দেখো এখন বলতেছে যে এই একটা ফাংশন y ইজ ইকুয়াল টু মাইনাস এক্স মাইনাস 5 হোল টু দি পাওয়ার 4। এখন এই ফাংশনের সর্বোচ্চ পয়েন্ট কোনটা হবে? ফাংশনের একটা গ্রাফ থাকে না, এই গ্রাফের হাইয়েস্ট পয়েন্টটা কোনটা হবে? ঠিক আছে, হাইয়েস্ট পয়েন্টটা কোনটা হবে, গুরুমান বের করতে বলছে। এখন তোমরা তো গুরুমান বের করার তো ম্যাথ তো তোমরা পারো, তাই না? তো তোমরা কিন্তু চাইলে গুরুমান বের করা ম্যাথ দিয়ে করতে পারবা। বাট দেখো যদি চিন্তা করো যে এই ম্যাথটাকে আর কি স্মার্টলি করার কোনো উপায় আছে কিনা, দেখি কারো মাথায় কোনো আইডিয়া বের হয় কিনা। এটা মানে মুখস্থ বলে দেওয়া যাবে এই ফাংশনের গুরুমান হবে 0। কথা হচ্ছে যে কিভাবে আমি এই জিনিসটা বললাম, ঠিক আছে, আমি অঙ্ক করলেও 0ই পাবো, ঠিক আছে, কিন্তু কিভাবে জিরোটা পাবো সেটা তোমাদের সাথে শেয়ার করি যাতে তোমাদের আইডিয়াটা এনরিচ হয়। সো একটা জিনিস খেয়াল করো, এই যে ফাংশনটা আছে এই ফাংশনটার বাইরে একটা মাইনাস আছে, তোমরা এই জিনিসটা খেয়াল করছো কিনা, বাইরে কিন্তু একটা মাইনাস আছে। আর আবার একটা জিনিস খেয়াল করো, এই ফাংশনে তুমি এক্স এর মান যাই বসাও তার মাথায় কিন্তু টু দি পাওয়ার 4 আছে। তার মানে এই জিনিসটা অলওয়েজ আসবে পজিটিভ, সবসময় এটা পজিটিভ হবে, কারণ তার মাথায় টু দি পাওয়ার 4। তুমি এক্স এর মান নেগেটিভও নিতে পারো, এক্স এর মান ধরো তুমি -1 নিলা, তো -1 -5 হোল টু দি পাওয়ার আবার 4, মানে আলটিমেটলি এটা কিন্তু পজিটিভ হয়ে যাবে। ঠিক আছে, নেগেটিভ নাও আর পজিটিভ নাও, ঠিক আছে। এখন খেয়াল করে দেখো এক্স এর মান মানে এই পুরো জিনিসটার মান অলওয়েজ পজিটিভ আছে, তার বাইরে কি আছে, একটা মাইনাস চিহ্ন আছে, তার মানে টোটাল রাশিটার মান কি হবে, নেগেটিভ হবে। তার মানে এই ফাংশনটার মান কখনো এক্স অ্যাক্সিসের উপরে উঠবেই না, এক্স এক্সিসের উপরে সে যাবেই না, তবে সে সবসময় এক্স এক্সিসের নিচে যাইতে পারে, নিচের দিকে থাকবে। কিন্তু আরেকটা পসিবিলিটি আছে, যদি কখনো এক্স এর মান 5 হয়, চিন্তা করে দেখো তো এক্স এর মান যদি 5 হয় তাহলে ওয়াই এর মান কত আসবে? ওয়াই এর মান কিন্তু 0 আসবে, তাই না? এক্স এর মান 5 হলে ওয়াই এর মান কিন্তু 0 আসবে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 5, মানে এই জায়গায় তাহলে বেসিক্যালি ফাংশনের গ্রাফটা হচ্ছে এরকম। তাহলে কি বোঝা যাচ্ছে এই ফাংশনের সর্বোচ্চ পয়েন্ট কোনটা? এই ফাংশনের সর্বোচ্চ পয়েন্ট হচ্ছে 0, মানে ওয়াই এর মান হচ্ছে 0। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা টেকনিক। আবার তুমি যদি মনে করো যে এই টেকনিকটা আমি বুঝি নাই, তাহলে তুমি নরমাল নিয়মে করবা, একবার ডিফারেন্সিয়েশন করবা, সেটা ইজ ইকুয়াল টু 0 ধরবা, 0 ধরে তোমার কি কি আসবে সেটা ইজ ইকুয়াল টু 0 ধরে এক্স এর মান বের করবা, সেই এক্স এর মানটা তুমি ডাবল ডেরিভেটিভে বসায় দেখবা নেগেটিভ আসে কিনা, যদি নেগেটিভ আসে তখন তুমি সেই এক্সটা মেইন ফাংশনে বসায় দিবা। ঠিক আছে, এখন তোমরা বলো এই ম্যাথটা বুঝছো কিনা, মানে আমি একটা ডিফারেন্ট আইডিয়া দিতে চাইছি, এটা বুঝছো কিনা, বুঝতে পারছো এনিওয়ান? জি ভাইয়া বুঝছি। আজমাইন বুঝতে পারছো? তালহা? হ্যাঁ বুঝছি। ওকে, আকিরা বুঝছো? হ্যালো, ওকে লেটস মুভ অন। আচ্ছা এবার আসো আরেকটা প্রবলেমে যাই। সো কোন কোন প্রবলেম নেওয়া যায়? আচ্ছা তোমাদেরকে এখন একটা করতে দিই, এটা ফার্স্টে আসাই। সো লিমিট এক্স টেন্স টু 0, আমি তোমাদের সাথে অপশন শেয়ার করতেছি না, সো তোমরা জাস্ট আমাকে বলবা তোমাদের অ্যান্সার কি আসে। এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার m 10 x -1 ডিভাইডেড বাই m ইন্টু 10x যোগ sin x। আমাকে বলবা এই জিনিসের লিমিটিং ভ্যালু কত। তোমরা কিন্তু এল হসপিটাল ইজিলি অ্যাপ্লাই করতে পারো, যদি চিন্তা করে দেখো এক্স এর মান 0 বসায় দেখো 0/0 আকৃতি ফরম্যাট কিন্তু আসবে, তার মানে এল হসপিটাল রুল অ্যাপ্লাই করো। এল হসপিটাল রুল অ্যাপ্লাই করে আমাকে জানাবা যে এইটার অ্যান্সার কত হবে বা কত হওয়া উচিত। আমি ততক্ষণে দেখি আর কি কি প্রবলেম দেওয়া যায় আমাদের।
কারো কি অ্যান্সার আসছে? কেউ পারো নাই? হ্যালো, রেসপন্স করতে হবে তো। না ভাইয়া পারি নাই। কেউই পারো নাই? এল হসপিটাল রুল অ্যাপ্লাই করলে পারা যায় না? আচ্ছা, তো এটা আমি করে দিই। আচ্ছা, আজকে মানুষ কিন্তু অনেক কম, তো তোমরা একটু রেসপন্স করো, নাহলে আসলে ক্লাস কারে করাবো বলো? আচ্ছা, আসলে এল হসপিটাল রুল যদি অ্যাপ্লাই করি, তো দেখি কি আসে। তো এখানে কি আসবে? লিমিট x টেন্ডস টু 0, আমি উপরে ডিফারেন্সিয়েশন করব, উপরে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? e টু দি পাওয়ার m10x ই আসবে। তারপর m10x কে ডিফারেন্সিয়েশন করলে আসবে m ইনটু sec স্কয়ার x, এটাই তো আসার কথা। ডিভাইডেড বাই নিচে কে কে আছে? m m এর মতো থাকলো, 10x কে ডিফারেন্সিয়েশন করলে আসবে sec স্কয়ার x যোগ sin x কে করলে আসবে cos x। তো mm কেটে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার বলো, দেখো তো x ইজ ইকুয়াল টু 0 বসানো যায় কিনা? এবার কি x ইজ ইকুয়াল টু 0 বসানো যায় কিনা? সো এবার যদি x ইজ ইকুয়াল টু 0 বসাই তাহলে আসলে কি আসে? এবার যদি x ইজ ইকুয়াল টু 0 বসাই তাহলে আসবে e টু দি পাওয়ার m ইনটু 10 0 ইনটু sec স্কয়ার 0 ডিভাইডেড বাই sec স্কয়ার 0 যোগ cos 0। এখন বলো 10 0 এর মান হচ্ছে 0, তার মানে e টু দি পাওয়ার m 0 মানে e টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, আর sec স্কয়ার 0 মানে হচ্ছে sec 0 এর মান হচ্ছে 1 ডিভাইডেড বাই sec স্কয়ার 0 মানে হচ্ছে 1 আর cos 0 মানে হচ্ছে 1, তার মানে আলটিমেট অ্যানসার হবে কত? হাফ। সো এই জিনিসটা কিন্তু পারার কথা, ঠিক আছে। সো এল হসপিটাল রুল অ্যাপ্লাই করলাম, একবার অ্যাপ্লাই করার পরে কিন্তু আমাদের ডিফারেন্সিয়েশন হয়ে গেছে। এটা ফার্স্টে আসা একটা ম্যাথ ছিল। এবার আসলে কুয়েটে আসা একটা ম্যাথ নেই, খুবই ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট এবং একই সাথে মজার। তো দুটি সংখ্যার যোগফল হচ্ছে 7। 7 হলে সংখ্যা দুটির গুণফলের সর্বোচ্চ মান কত? তো এটা কুয়েটে আসছে। সো আমাদের টার্গেট কি?
সর্বোচ্চ মান মানে কি, আমাদের টার্গেট হচ্ছে গুরুমান বের করা। সুতরাং দুটি সংখ্যা ধরে নিলাম এক্স আর ওয়াই হচ্ছে সেই দুটি সংখ্যা। তো এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কত হবে, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 7। ওকে, এখন সো এক্স প্লাস ওয়াই যদি 7 হয় তাহলে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো আমরা, এক্স ওয়াই ইজ ইকুয়াল টু, আচ্ছা বলো তো এক্স প্লাস ওয়াই যদি 7 তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কি লেখা যাবে, 7 মাইনাস এক্স লেখা যাবে না? দুইটা সংখ্যার গুণফল যোগফল হচ্ছে 7, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কি হবে 7 মাইনাস এক্স। এখন বলছে তাদের গুণফলটা সর্বোচ্চ কখন হবে, তাহলে এটা হচ্ছে তাদের গুণফলের ফাংশন। সুতরাং এফ অফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স ওয়াই। তাহলে এই গুণফলের ফাংশনটাকে আমি ওয়াই এর জায়গায় কি বসাই দিব, এক্স ইন্টু 7 মাইনাস এক্স। কারণ এই যে দেখো এই ওয়াই ইজ ইকুয়াল টু 7 মাইনাস এক্স, এটা এখানে বসাই দিলাম। তাহলে এফ এক্স ইজ ইকুয়াল টু কি আসতেছে, এফ এক্স ইজ ইকুয়াল টু আসতেছে 7x মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এই আমি কিন্তু ফাংশন বের করে ফেলছি। তাহলে আমার গুণফলটা সর্বোচ্চ কখন হবে বের করতে বলছিল, সেই জন্য আমি যেটা করলাম গুণফলের ফাংশনটা বের করলাম। তো আমি গুণফলের ফাংশনটা বের করে ফেললাম। তো এখন দুটি সংখ্যার যোগফল 7 হলে সংখ্যা দুটির গুণফলের সর্বোচ্চ মান। তো এই ছিল তাদের গুণফল ফাংশন। এখন এই গুণফল ফাংশনটা কখন সর্বোচ্চ হবে, সংখ্যা দুটি কত হলে এদের মান সর্বোচ্চ হবে, সেটা এখন বের করতে হলে কি করব, আমরা খুব সহজে ডিফারেন্সিয়েশনের সাহায্যে এই ম্যাথটা করতে পারবো। সো ডিফারেন্সিয়েশনের কাজ কি, প্রথমে একবার ডিফারেন্সিয়েশন করি চলো। এফ প্রাইম এক্স ইজ ইকুয়াল টু কি আসবে 7 মাইনাস 2x। সুতরাং এটা ইজ ইকুয়াল টু 0 ধরতে হবে। 0 ধরলে x এর কি মান আসে দেখা যাক। সো x এর মান আসতেছে কত, x ইজ ইকুয়াল টু আসতেছে তাহলে 7 2x ইজ ইকুয়াল টু আসছে 7, x ইজ ইকুয়াল টু আসছে 7/2। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে কি ডাবল ডেরিভেটিভটাও বের করে ফেলা। সো f ডাবল প্রাইম x, ডাবল ডেরিভেটিভে আমি x এর এই মানটা বসায় দেখবো যে সেটা নেগেটিভ আসে কিনা। ডাবল ডেরিভেটিভ যদি নেগেটিভ আসে তাহলে এই x এর x ইজ ইকুয়াল টু 7/2 বিন্দুতে কি আছে, গুরু মান আছে। এরপরে 7/2 টা আমি মেইন ফাংশনে বসায় দিব। সো ডাবল ডেরিভেটিভ কি আসতেছে এখান থেকে, ডাবল ডেরিভেটিভ আসতেছে সরি এটা তো না, ডাবল ডেরিভেটিভ তো এখান থেকে করতে পারি। তো এটা হচ্ছে সিঙ্গেল ডেরিভেটিভ। সিঙ্গেল ডেরিভেটিভ এখানে এটাকে যদি আরেকবার ডিফারেন্সিয়েশন করি ডাবল ডেরিভেটিভ কি আসবে, 7 কে করলে 0 মাইনাস 2x কে করলে আসবে -2। সো -2 হচ্ছে কি আমাদের কি, সো -2 হচ্ছে আমাদের ডাবল ডেরিভেটিভ। দেখো এখন -2 ফাংশনটা x কে দুইবার ডিফারেন্সিয়েট করলে নেগেটিভ হয়ে যাচ্ছে, তার মানে এই ফাংশনে শুধুমাত্র গুরুমান থাকবে, কারণ এর ডাবল ডেরিভেটিভ অলওয়েজ নেগেটিভ, তার মানে এই ফাংশনে গুরুমান থাকবে। তাহলে x = 7 আমি মেইন ফাংশনে বসাই দিব, খুব সহজ। তাহলে মেইন ফাংশনটা কি ছিল, মেইন ফাংশন ছিল তো fx = কি ছিল, fx = ছিল এইটা। তাহলে এখানে আমি কি বসাই দিব, x এর মান 7/2 বসাই দিব। তো বসাই দিই, হলো 7/2 ইনটু 7 মাইনাস 7/2। তো এটা করলে কত আসার কথা, 7/2 মানে হচ্ছে 3.5। সো 3.5 থেকে 3.5 বিয়োগ যাচ্ছে, এরপর আবার 3.5 দিয়ে গুণ দিচ্ছি, তাই তো? তার মানে এখানে কিন্তু আসার কথা কত দেখি, 3.5 ইনটু 3.5, সো 49/4। অ্যান্সার আসার কথা 49/4 হচ্ছে এই ফাংশনের জন্য গুরুমান। ঠিক আছে, তো দুইটা সংখ্যাকে গুণ করলে সর্বোচ্চ পাওয়া যাবে 49/4 যদি দুইটা সংখ্যার যোগফল 7 হয়। আচ্ছা তোমাদের একটা ট্রিক্স বলি, কখনো যদি বলা হয় যে দুইটা সংখ্যার যোগফল 10, তাদেরকে গুণ করলে সর্বোচ্চ মান তুমি তাদের সর্বোচ্চ গুণফল কত পাইতে পারো তুমি বলতে পারবা? সর্বোচ্চ গুণফল হবে 25। এটা হচ্ছে একটা, তোমাকে দেখাই দাও। সো কেন এখানে 49/4 আছে সেটা তুমি বুঝে ফেলবা। সো ধরো আমি বললাম যে দুইটা সংখ্যার গুণফল হচ্ছে 12, সরি যোগফল, মানে দুইটা সংখ্যাকে যোগ করলে x আর y কে যোগ করলে আমি 12 পাচ্ছি। এখন আমি বললাম এই দুইটা সংখ্যাকে গুণ করলে আমি সর্বোচ্চ মান কত পাইতে পারি। সো এখন দেখো x আর y কে যোগ করলে 12 কত ভাবে হইতে পারে, তুমি কিন্তু চাইলে 8 আর 4 কে যোগ করলেও 12 হবে, 7 আর 5 কে যোগ করলেও 12 হবে, ঠিক আছে? এরপর দেখো 3 আর 9 আর 3 কে যোগ করলেও কিন্তু 12 হবে, আবার 6 আর 6 কে যোগ করলেও কিন্তু 12 হবে, ঠিক আছে? কিন্তু এবার যদি তুমি 8 আর 4 কে গুণ করো, 8 আর 4 কে গুণ করলে কত আসে 32, 7 আর 5 কে গুণ করলে কত আসে 35, 3 আর 9 কে গুণ করলে কত আসে 27, 6 আর 6 কে গুণ করলে কত আসে 36। সো আমি যে জিনিসটা বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে যে যখন দুইটা জিনিসের যোগফল দেওয়া থাকবে কোনো কিছু, তখন তুমি মাথায় রাখবা যে ওই দুইটা জিনিস যদি সমান সমান হয় তখনই তাদের গুণফল সর্বোচ্চ হবে। তাহলে দুইটা জিনিসের যোগফল যদি 12 হয় তখন দুইটা জিনিসের গুণফল সর্বোচ্চ হইতে হইলে ওই দুইটা জিনিসের প্রত্যেকটাকে 6 করে হইতে হবে। তো 6 যোগ 6 = 12 হইতে হবে, এই জন্য তাদের গুণফল কখন হবে, গুণফল সর্বোচ্চ হবে 36। এবার একটু আগের প্রবলেমে কি ছিল, দুইটা জিনিসের যোগফল কত 7 ছিল, তার মানে প্রত্যেককে কত করে হইতে হবে, প্রত্যেককে হইতে হবে 3.5 করে। তো 3.5 ইনটু 3.5 করলে কত আসবে 49/4। এই ছিল আমাদের একটা কনসেপ্ট, ঠিক আছে? বুঝতে পারছো তো সবাই?
তো বুঝছো সবাই এবারটা? স্যার একটু আবার বলবেন? আচ্ছা দেখো এখানে ওই ম্যাটটা থেকে আসি, শুরু থেকে আসি। দেখো স্যার ওইটাই শুরুতে বলছে বুঝছি। কি দুইটা জিনিসের, বুঝছো এই ম্যাটটা বুঝছো? হ্যাঁ এটা বুঝছি। আচ্ছা তো এখানে এখানে বুঝো নাই তাই তো? জি স্যার আচ্ছা নিচেরটা। এখানে দেখো নিচে আমি যেটা বলার চেষ্টা করতেছি, এখানে হচ্ছে কি ধরো দুইটা জিনিসের যোগফল ইকুয়াল টু 12। তার মানে কি আমার দুইটা সংখ্যাকে যোগ করলে 12 আসতে হবে। সো দুইটা সংখ্যাকে কত ভাবে যোগ করলে তুমি 12 আনতে পারো বলো তো? 8 আর 4 কে যোগ করলে 12 আনতে পারো, 10 আর 2 কে যোগ করলে 12 আনতে পারো, তাই তো? এভাবে কিন্তু 11 আর 1 কে যোগ করলে 12 আনতে পারো, 7 আর 5 কে যোগ করলে 12 আনতে পারো। অনেক ভাবে কিন্তু তুমি চাইলে দুইটা জিনিসের যোগফল ইকুয়াল টু 12 আনতে পারো। কিন্তু আমাকে বলতেছে যে কি দুইটা জিনিসের যোগফল 12 হইলেই হবে না, এই দুইটা জিনিসকে গুণফল সর্বোচ্চ কখন হবে। আর গুণফল যদি সর্বোচ্চ হইতে হয় তাহলে সংখ্যা দুইটা কি হবে, ঠিক আছে? তখন এই ধরনের অঙ্ক যদি আসে তখন যেটা হবে, তুমি যদি একটা সহজ ছোট একটা এক্সাম্পল দিচ্ছি যেন তুমি জিনিসটা ভিজুয়ালাইজ করতে পারো। তো তুমি যদি চিন্তা করো 10 আর 2 কে যোগ করলে 12 হচ্ছে, কিন্তু 10 আর 2 এর গুণফল কত? 20। 20 দেখো 8 আর 4 কে যোগ করলেও কিন্তু 12 হচ্ছে, বাট 8 আর 4 এর গুণফল কত? 32। 7 আর 5 কে যোগ করলেও 12 হচ্ছে, 7 আর 5 এর গুণফল কত? 35। 3 আর 9 যোগ করলে 12 হচ্ছে, 3 আর 9 এর গুণফল হচ্ছে 27। 6 আর 6 যোগ করলে 12 হচ্ছে, 6 আর 6 এর গুণফল কত? 36। আচ্ছা বলো তো কাদের গুণফল সর্বোচ্চ হচ্ছে? 6 আর 6। 6 আর 6। তার মানে যদি সংখ্যা দুইটা সেম সংখ্যা হয়ে যায় তখন তাদের গুণফল সর্বোচ্চ হয়। তোমাকে যদি দুইটা সংখ্যার যোগফল দেওয়া থাকে তখন যদি বলা হয় যে এই সংখ্যা দুইটার গুণফল সর্বোচ্চ কখন হবে, অথবা সর্বোচ্চ গুণফলের মান কত, সর্বোচ্চ মান কত, গুণফলের সর্বোচ্চ মান কত, তখন তুমি চোখ বন্ধ করে বলে দিবা যে এই সংখ্যা দুইটা যখন একই সংখ্যা হবে তখন তাদের গুণফল সর্বোচ্চ, এবং তার মানে সর্বোচ্চ সংখ্যা। তার মানে এখন তুমি একটা কথা বলো যে ধরো তোমাকে আমি বললাম যে দুইটা জিনিসের যোগফল ইজ ইকুয়াল টু হচ্ছে 20। আচ্ছা বলো তো এই দুইটা জিনিসের ওই দুইটা সংখ্যাকে সর্বোচ্চ মান কখন পাবো আমরা? 10 + 10। তাহলে 10 + 10 করে যে 20 পাইলাম তাদের মাঝখান থেকে যদি আমি গুণফল সর্বোচ্চ পাইতে পারবো, 10 × 10 হবে 100। তাহলে এই দুইটা সংখ্যার গুণফল সর্বোচ্চ তখনই হবে যখন এই দুইটা সংখ্যা কি হবে, 10 আর 10 হবে, ঠিক আছে? অন্য কোনো ভাবে তুমি চাইলে 20 বানাইতে পারবা, কিন্তু তখন তাদের গুণফল কিন্তু সর্বোচ্চ হবে না। তো এটা কুয়েটে আসছিল এই ম্যাথটা, ঠিক আছে? আচ্ছা গেল, এখন আসো আরেকটা ম্যাথে আসি। কোনটা দেওয়া যায়? আচ্ছা এই ম্যাথটা আমার করে দেখো তো। y = sin ইনভার্স x বলা আছে, এটা কিন্তু এমসিকিউ, এটা কিসে আসে? চুয়েট না রুয়েট আসছে। sin ইনভার্স x দিছে, এখন ভাইয়া ওরা এটা কি সাইন ইনভার্স এক্স নাকি গুণ দিছেন? না sin ইনভার্স x, y = sin ইনভার্স x। ওই আমার x টা এর মতো হয়, ঠিক আছে? y = sin ইনভার্স x। সো y = যদি sin ইনভার্স x হয়, ওরা জানতে চাইছে, এটা রুয়েটে আসছিল এমসিকিউটা, ওরা জানতে চাইছে y1 / y2 এর মান কত। খুব সহজ না? একটু দ্রুত করে ফেলো, y1 এর মানটা বের করে ফেলবে, এখান থেকে y2 এর মানটা বের করবে, তাদের অনুপাত করে দেখো। আমি অ্যানসারটা বলে দিচ্ছি, অ্যানসার আসবে y1 = y2 = 1 - x² / x। তোমাদের কাজ হচ্ছে জাস্ট এই জিনিসটা আসছে কিনা চেক করা। ভাইয়া এটার মানে তো একবার ডিফারেন্সিয়েশনের ফলাফলটা আর দুইবার ডিফারেন্সিয়েশনের ফলাফলটাকে ভাগ করব, মানে অনুপাতটা নির্ণয় করবো, এটাই না? হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি ওইটাই। এটা তো অপশন দিয়ে দিছে, তো ওই অনুপাতটা আর কি তোমাকে দেখাইতে হবে। এইটা হচ্ছে অ্যানসার হবে। অ্যানসারটা বলে দিলাম, এখন জাস্ট তোমরা দেখো এটা আসে কিনা। স্যার এখানে কি মাইনাস আসবে? 1 - x² / x এটা আসবে। সো তোমার ফার্স্ট ডেরিভেটিভ করো, ফার্স্ট ডেরিভেটিভ কত আসে দেখো, এরপর সেকেন্ড ডেরিভেটিভ করো, ওইটা দেখো কত আসে, স্যার আসছে। তারপর তার অনুপাত নিবা। সেম জিনিসটা আসছে, যে জিনিসটা প্রমাণ করতে জি বলছি। স্যার। ওকে, বাকিদের কি অবস্থা, আসছে সবার?
এটা রুয়েটে আসছিল। আচ্ছা স্যার এখানে মাইনাস হবে না সামনেই? সামনে কি মাইনাস আছে? অ্যানসারের তো সামনে মাইনাস নাই, আমি তো করি নাই ম্যাথটা, বাট অ্যানসার সামনে মাইনাস আচ্ছা নাই। দেখতেছি। সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশনে তো কোনো মাইনাস নাই, তো মাইনাস আসার তো কথা না। y1 ইজ ইকুয়াল টু কি আসবে? 1/√1 - x স্কয়ার, এরকম আসবে। সো বাকিদের হইছে খাদেজা, তালহা, আজমাইন হইছে। মাইনাস আসে তো। বাইরে একটা মাইনাস আসে, জি। আচ্ছা তার মানে মাইনাস আসতে পারে হয়তো, বা আমি তো একটা অ্যাডমিশন টেস্টের বুক নিয়ে বসছি, ভাইয়া ওই বুকের মধ্যে মাইনাসই আসতেছে, হ্যাঁ ম্যাথ ভুল গেল নাকি বুঝতেছি না। না না ম্যাথ হয়তো তোমাদের এটা ঠিক আছে, এখন ওই অ্যাডমিশন টেস্টের বইগুলোতে প্রচুর ভুল দেওয়া থাকে সলিউশনে, ঠিক আছে। এখন সলিউশন দেখা নাই, দেখতেছি না, এখানে জাস্ট এমসিকিউর উত্তরটা দেওয়া আছে যে 1 - x² ডিভাইডেড বাই x, হয়তো বা এখানে ভুল করছে, ঠিক আছে। তো এটা নিয়ে অরিওর কিছু নেই, মানে অঙ্কটা বুঝতে পারলে পারাটা হচ্ছে আসল। সো এবার আসো আরেকটা অ্যাপ্লিকেশন বেসড ম্যাথে যাই, এটা বুটেক্স আসছিল, বুটেক্সে খুব সহজ সহজ ম্যাথ আছে। সো এই ম্যাথটা একটু দেখো, পারবা। এস একটা ফাংশন দেওয়া আছে, এস ইজ ইকুয়াল টু বলছে 40 - t² + 10, এটা একটা ফাংশন দিছে, বলছে এদিকে 4 সেকেন্ড পরে ত্বরণ কত, 4 সেকেন্ড পর ত্বরণ কত, ত্বরণ কত, এটা পারবা কিনা? ভাইয়া এস কে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যাবে ভি, আবার ভি কে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যাবে ত্বরণ এ। দুইবার ভেরি করবো গুড, আর কি, এরপরে মান বসে দিব। দুইবার করবো, ওইখানে এরপরে টি এর জায়গায় 4 বসাই দিব, শেষ। সেটাকে করি একবার, এস কে যদি ds/dt করি তাহলে আমি পাচ্ছি হচ্ছে ভি। তো ভি ইজ ইকুয়াল টু কি হচ্ছে, 40 কে করলে আসবে 4 - t² কে ডিফারেন্সিয়েট করলে আসবে -2t। এরপরে যদি ভি কে আবার ডিফারেন্সিয়েট করি dv/dt, এটা ইজ ইকুয়াল টু হবে আমার ত্বরণ এ। এই যেগুলো তাহলে কি আসতেছে, 4 কে করলে 0 আর -2t কে করলে -2, তার -2 মানে আসছে ভাই, আর মান বসানো তো দরকার নেই। তাহলে মান বসানোর দরকার নেই। তাহলে এইটা তোমাকে একটা ইনফরমেশন দিচ্ছে, ইনফরমেশনটা কি বুঝতেছো? এই ইনফরমেশনটা দিচ্ছে যে যেই ফাংশনটা দেওয়া হয়েছে, ধরো এটা একটা বাসের গতিবেগ, বাসটা কি পরিমাণ সময়ের সাথে কি পরিমাণ দূরত্ব অতিক্রম করছে তার ফাংশন, ঠিক আছে। তার মানে এই বাসের ফাংশনটাকে আমি দুইবার ডিফারেন্সিয়েট করে কি পাইলাম, তার ত্বরণ পাইলাম। আর আমি যেটা দেখতেছি তার ত্বরণের মানটা কি আসতেছে, -2 আসতেছে। এইটা আমাকে এটাই বলতেছে যে এই বাসটা বেসিক্যালি সমমন্ধনে চলতেছে, তার মানে তার ত্বরণ সময়ের সাথে চেঞ্জ হচ্ছে না। তার ত্বরণ 1 সেকেন্ডেও -2, 2 নম্বর সেকেন্ডেও -2, 3 নম্বর সেকেন্ডেও -2, মানে অলওয়েজ এটা কি ত্বরণটা -2 করে 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 বাসের বেগটা কমতেছে, বেগ প্রতি সেকেন্ডে সেকেন্ডে -2 করে কমতেছে। এটা হচ্ছে কি কথা, তার মানে 4 সেকেন্ড পর তার ত্বরণ কত হবে, -2ই হবে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা তো চলো আরেকটা ম্যাথে যাই। এগেইন সাবস্টের একটা ম্যাথ, y ইজ ইকুয়াল টু sin of 2x, বলতেছে 99তম অন্তরক কত। সো এটা এন্ড ডেরিভেটিভ এ দেখাইছি। তো চলো আরেকবার একটু দেখি, y1 ইজ ইকুয়াল টু কি আসবে, একবার ডিফারেন্সিয়েট করলে কি আসতেছে, একটা 2 বাইরে চলে আসতেছে, 2 * cos x। আলহামদুলিল্লাহ, আচ্ছা সরি। সো একবার ডিফারেন্সিয়েট করতে আসতেছে 2 * cos x, যেটাকে চাইলে লেখা যায়, cos x কে কি লেখা যায় ভাইয়া 2 × cos 2x। ও সরি 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 2 * cos 2x। সো এই cos এটাকে চাইলে কিন্তু আবার এভাবে লেখা যাবে, ও সরি। আচ্ছা আমি এই ম্যাথটা করে আমার একটু, তোমাদের একটা ম্যাথ দিব, তোমরা একটু আমার পেন্সিলে চার্জ নেই। আচ্ছা দেখো 2 * cos 2x, সো এটার জন্য এরপরে আমি এটা চাইলে এভাবে লিখতে পারি, cos 2x কে কিন্তু সাইনে কনভার্ট করতে পারি এভাবে। সাইন কি লিখতে পারি এটাকে, আমি চাইলে এভাবে লিখতে পারি যে π/2 + 2x। sin π/2 + 2x মানে কিন্তু cos 2x, ঠিক না? sin π/2 + 2x যে কথা, cos 2x একই কথা। সো আমি একবার ডিফারেন্সিয়েট করলে এটা পাইছি। আচ্ছা দুইবার ডিফারেন্সিয়েট করলে কি আসছে দেখো তো। সো y1 কে যদি আবার ডিফারেন্সিয়েট করে কি আসবে, এ ভিতর থেকে আরেকটা 2 বাইরে চলে আসবে না, এখান থেকে আরেকটা 2 বাইরে চলে আসবে, তাই তো। সো বাইরে চলে আসতে কি হবে, 2 স্কয়ার, 2 স্কয়ার * cos x করলে আসবে -sin x, তাই তো, -sin x। এই -sin x টাকে আবার কিভাবে লেখা যায়, -sin x টাকে লেখা যায় -2 * π/2 + 2x। এটা দেখো, এটা কিন্তু 2 * π/2 মানে কি,
দুইটা পাই বাই টু মানে হচ্ছে পাই পাই প্লাস 2x, মানে বেসিক্যালি থার্ড কোয়াড্রেন্ট। তো থার্ড কোয়াড্রেন্টের জন্য তার আগে একটা মাইনাস আসবে, আর যেহেতু জোড় সংখ্যক পাই বাই টু এই জন্য সাইন সাইনই থাকবে। মানে মাইনাস সাইন এক্স কে আমি একটু ভিন্নভাবে রিপ্রেজেন্ট করলাম ফর্মুলাটা ডিরাইভ করার সুবিধার্থে। আমি বুঝতেই পারতেছো একবার ডিফারেন্সিয়েট করলে একটা দুই বাইরে গুণ হয়, দুইবার ডিফারেন্সিয়েট করলে 2 স্কোয়ার আসে বাইরে, আর ভিতরে কি আছে, ভিতরে দেখো একবার ডিফারেন্সিয়েট করছি একটা পাই বাই টু প্লাস 2x, দুইবার ডিফারেন্সিয়েট করছি দুইটা পাই বাই টু প্লাস 2x। সো এটাকে যদি 99 বার ডিফারেন্সিয়েট করি, সো ফার্স্টে আসছে ম্যাথটা কি আসবে 2 টু দি পাওয়ার 99 ইনটু সাইন 99 ইনটু পাই বাই টু প্লাস 2x। এটাই অপশনে দেওয়া ছিল, এরকম একটা অপশন ছিল, সো ওই অপশনটাই হবে তোমার অ্যান্সার। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো। এখন চলো আরেকটা ম্যাথ দেখি কোনটা দেওয়া যায়। আচ্ছা, রুয়েটে আসার একটা ম্যাথ, একটা এটা তোমরা করতে করতে আমার একটু চার্জ দিতে হবে, আমার 2-3 মিনিট সময় লাগবে, নাহলে বন্ধ হয়ে যাবে এখন। সো একটা বলতে একটা ট্রেন, একটি ট্রেন টি সেকেন্ডে ডিফারেন্সিয়েশন করে কিন্তু পুরোপুরি ফিজিক্সের সাথে পুরোপুরি জড়িত। তুমি ডিফারেন্সিয়েশন যদি ভালোভাবে বুঝো, তুমি ফিজিক্সের অ্যাপ্লিকেশনে প্রত্যেকটা ম্যাথ করতে পারো ডিফারেন্সিয়েশন। ইভেন ফর্মুলা সবগুলো ডেরিভেশন কিন্তু তুমি ফিজিক্সে ফর্মুলা ডেরিভেশন কিন্তু ডিফারেন্সিয়েশন থেকে আনা যায়। সো একটি ট্রেন টি সেকেন্ডে 5t প্লাস হাফ টি স্কোয়ার ফুট, এটা রুয়েট আসছিল, ঠিক আছে, হাফ টি স্কোয়ার ফুট দূরত্ব অতিক্রম করে তোমাকে কি বলছে 2 সেকেন্ড পর, একদম আগে একটা ম্যাথ করেছে ওইটার মতোই, 2 সেকেন্ড পর তার বেগ কত। ঠিক আছে, তো এটা একটু করো, এটা করে আমার জানো অ্যান্সার কত আসছে। চার্জ একদমই নেই, বন্ধ হয়ে যাবে মানে। ওকে, ভাই অ্যান্সার কি 6? এক মিনিট একটু দাও, দেখতেছি। অ্যান্সার হচ্ছে 7 ফিট দেওয়া, 7 ফিট। হ্যাঁ ভাই 7 ফিটই, যোগে বুঝেছি। হ্যাঁ ঠিক আছে, 7 ফিট হলে তো ঠিক আছে। ওকে, সো সবার মনে হয় চলে আসছে 7 ফিট। তোমরা তাহলে আমাকে 1 মিনিট একটু সময় দাও, একটু চার্জ দেখি কয় পার্সেন্ট, একটু চার্জ যোগ। ভাইয়া দরকার পড়লে আরেকটা ম্যাথ মুখে বলেন, আমরা করি, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, সেটা একটু ভালো বলছো। সো ওকে, দাঁড়াও একটু দেখি কোনটা দেওয়া আছে। আচ্ছা একটা লেখো, আচ্ছা আমি একটু 1 মিনিটের জন্য কলমটা দিয়ে লিখে দিচ্ছি। সো এটা কিসে আসছে, এটাও রুয়েটে আসছে। তো ফাংশনটা দেখো, fx, এই ফাংশন ইজ ইকুয়াল টু কি, x ইনটু 2a মাইনাস x। বলছে এইটার সর্বোচ্চ মান কত, সর্বোচ্চ মান কত। তো এই ফাংশনের সর্বোচ্চ মানটা তোমার বের করতে হবে। ঠিক আছে, তো আশা করি তোমরা এখন বুঝো। একবার ডিফারেন্সিয়েট করবা, x এর মান বের করবা, ওই মানটা কি করবা মেইন ফাংশনে বসাই দিবা, শেষ। মানে দুইবার ডিফারেন্সিয়েট করে ওর মধ্যে আগে বসা চেক করে দিবা যে নেগেটিভ আসে কিনা, যদি নেগেটিভ আসে তাহলে ওই মানটাই মেইন ফাংশনে fx এর মধ্যে বসাই দিবা। সর্বোচ্চ মানটা বলে দিচ্ছি, সর্বোচ্চ মান হবে a স্কয়ার, সর্বোচ্চ মান হবে a স্কয়ার। ঠিক আছে, তো দেখো যে a স্কয়ার আনতে পারো কিনা।
এটা কি শেষ হয়েছে কিনা বলো? খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ পাইছি। সো ওই ম্যাথটা আসলে শেয়ার না করে পারতেছি না। এটা শেষ হইলে বলো, ওটা একটু দেখাই। জি দেখে ভাইয়া মনে হবে হইছে। কি অনেক বড় একটা ম্যাথ, বাট একদম 10 সেকেন্ডও লাগবে না এই ম্যাথটা শেষ করতে। সবার শেষ হইছে? আজবাইনের হইছে সর্বোচ্চ জি। মান? সবার হইছে না? তালহা সর্বোচ্চ মান বের হইছে? হ্যালো? সো আমি এখন আরেকটা ম্যাথ দেখাই, দাঁড়াও। কুয়েটে আসছিল, খুব ইন্টারেস্টিং লাগলো এমসিকিউতে। সো দেখো, y ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার 2x যোগ ই টু দি পাওয়ার 2 log cos 2x। তো এটা কুয়েটে আসছিল, বলছে যে কি এইটার y যদি এইটা হয় তাহলে dy dx কত হবে। এখন আমি তোমাদের কাছে জানতে চাই তোমাদের মন কি বলে, এটা কিভাবে করব এই ম্যাথটা? ডিফারেন্সিয়েট করে দিব ডিরেক্ট, নাকি অন্য কোনো টেকনিক আছে? লন ধরে কি 2 লককে নামাবেন এরকম কিছু না? সাইন থেকে দিয়ে 1 লনও মাইনাস ধরবো না। স্কয়ার করে। হ্যাঁ, কি উভয়পক্ষে কি করব? আচ্ছা দেখো তো তোমরা এই জিনিসটা বুঝো কিনা, আমি একটা লাইন করি খালি। এটা কুয়েটার ছিল 13-14-তে এমসিকিউ। জাস্ট তুমি যদি একটু স্মার্টলি করো, তোমার আরেক 3 মিনিট লাগবে, তোমার অনেক টাইম সেভ হয়ে যাবে, ঠিক আছে? সাইন সাইন স্কয়ার স্কয়ার 2x কে চেঞ্জ যদি করতেছি। 1 মাইনাস কস স্কয়ার করি। আচ্ছা, লাভ আছে কিনা? 1 মাইনাস cos স্কয়ার করতে পারি, বাট করে কি লাভ হবে কোনো? এবার দেখো, ই টু দি পাওয়ার দেখো 2 log cos x। তো আচ্ছা, লগের আগে যে থাকে তাকে কিন্তু লগের পাওয়ার হিসেবে নিয়ে যাওয়া যায়, তাই না? তাহলে 2 log এটাকে চাইলে এভাবে লিখতে পারি না, log cos 2x হোল স্কয়ার, এভাবে নিয়ে যেতে পারি না? লগের আগে ছিল, তাকে আমি পাওয়ার হিসেবে নিয়ে গেলাম। এখন বলতে ই আর লগ যদি থাকে তাহলে কি করব? ক্যান্সেল আউট হয়ে যাবে। তো ক্যান্সেল আউট হয়ে গেলে পরের লাইনে কি লেখা যাবে? সাইন স্কয়ার 2x। আর ই আর লগ যদি ক্যান্সেল আউট হয়ে যায়, কিভাবে ক্যান্সেল আউট হয় সেটা মনে আমি একদিন দেখাইছিলাম প্রমাণটা। যোগ cos স্কয়ার 2x, তাই তো? তার মানে এই যে টোটাল যে বিশাল একটা ফাংশন দেওয়া ছিল, ওইটাকে ডিফারেন্সিয়েশন করা যে কথা, sin স্কয়ার 2x যোগ cos স্কয়ার 2x এর মান কত? 1। 1 কে ডিফারেন্সিয়েশন করা একই কথা। সুতরাং dy dx কি হবে? 1 কে ডিফারেন্স করলে 0। তার মানে এই যে টোটাল ম্যাথটা ছিল, এই ম্যাথের অ্যানসার ইকুয়েটার ছিল এটা। তো এইটার অ্যানসার কি হবে? এটা অ্যানসার হবে কি 0, ঠিক আছে? সো এই যে ই টু দি পাওয়ার 2 log cos x, এইটাকে আমরা কি করব? এই 2 টাকে লগের যে যে ভ্যালুটা, ওই ভ্যালুর মাথায় নিয়ে যাব। তারপর ই লগ ক্যান্সেল আউট হয়ে গেলে sin স্কয়ার 2x তো আগে থেকে ছিল, এখানে cos স্কয়ার 2x আসবে, ঠিক আছে? স্মার্টলি করতে হবে এমসিকিউ গুলো, ঠিক আছে? এবার আসো, এবার আবার একটা অ্যাপ্লিকেশন বেসড আরেকটা ম্যাথ। এখানে বলছি কি একটা বুদবুদের ব্যাসার্ধ বৃদ্ধির হার। সো এখানে কি বলছে দেখো, একটি, এটা কোথায় আসছে? এটা কুয়েট, এটাও কুয়েটে। একটি গোলাকার, আমি আসলে এমসিকিউ সলভ করাচ্ছি, তো এমসিকিউ তো বুয়েটের প্রবলেম কম আসবে, এটা স্বাভাবিক, কারণ কি বুয়েট তো আসলে এমসিকিউ বাদ করে দিছে 2009 না 10 থেকে জানি। একটি গোলাকার বুদবুদের ব্যাসার্ধ বৃদ্ধির হার কত? 0.2, ঠিক আছে? হলে যখন ব্যাসার্ধ বুঝে করলে কিন্তু খুবই সহজ এগুলো, 7, তখন ওই গোলাকার এর আয়তন বৃদ্ধির হার কত? ওই গোলাকারের আয়তন, বুদবুদের কি আয়তন বৃদ্ধির হার জানতে চাইছে। হার কত? এটা কুইটার্সে প্রথমে চিন্তা কর, একটা যদি গোলাকার একটা বুদবুদ হয়, বেসিক্যালি এটা কি? এটা তো একটা 3D শেপ, তো আমি আঁকতে পারতেছি না। এটা তো একটা না, কি বলে এটা তো একটা আমি কি বলবো তোমাদের, এটা কি বলে? একটা 2D বল আছে সারফেস, না, ক্রিকেট বল, একটা স্ফিয়ার, ক্রিকেট বলের মতো না, একটা স্ফিয়ার। গোলক গোলক। এক্স্যাক্টলি, আমি স্ফিয়ারটা আমার গোলক মুখে আসতেছে না, যাই হোক, থ্যাংক ইউ। সো এটা তো একটা স্ফিয়ার, তাই না? সো একটা স্ফিয়ারের আয়তন কি হয়, একটা গোলকের আয়তন কি হয়, তোমরা আমার মনে জানো অনেকে।
একটা গোলকের আয়তন কিন্তু হয় 4/3 পাই আর কি, তাই তো? আমাকে আয়তন বৃদ্ধির হার চাইছে, সুতরাং আমি একটা কাজ করি, আগে আয়তনের ফাংশনটা বের করি, তারপর আয়তনকে ডিফারেন্সিয়েশন করলে আয়তন বৃদ্ধির হার বের হয়ে যাবে। তো v ইজ ইকুয়াল টু কি হবে 4/3 পাই আর কিউব, যদি তার ব্যাসার্ধ আর হয় তাহলে 4/3 পাই আর কিউব, তাই না? এরকমই তো হওয়ার কথা। আচ্ছা, সো এটা হচ্ছে গিয়ে যদি তার ব্যাসার্ধ, এখন আমি একটা কাজ করি, তার আয়তন বৃদ্ধির হারটা বের করি, ডিভি বাই ডিটি সময় সাপেক্ষে অন্তরীকরণ ডিটি, তাহলে করলে কি আসবে 4/3 পাই বাইরে চলে আসবে, আর আর কিউবকে ডিফারেন্সিয়েশন করলে আসবে 3 আর স্কয়ার, আর কে করলে আসবে ডিআর বাই ডিটি, যেহেতু আর টি এর কোনো ফাংশন না, তাহলে আর কে আবার আমার ডিফারেন্সিয়েশন করব ডিআর বাই ডিটি, এইটা তো আসলো, তাই তো? তো এই 3 কেটে দিলাম, তাহলে আলটিমেটলি আয়তন বৃদ্ধির হার কত আসতেছে? আলটিমেটলি আয়তন বৃদ্ধির হার দেখো আসতেছে 4 পাই আর স্কয়ার ইনটু ডিআর বাই ডিটি, এটা আসলো। এখন আমি দেখি এখানে আর স্কয়ারের মান কত আর ডিআর বাই ডিটির মান কত, এই মানগুলো জাস্ট বসায় দিব, বসায় দিলে আমার কি হবে আয়তন বৃদ্ধির হার মান বের হয়ে যাবে। ব্যাসার্ধ কত বলছে 7, তাহলে ব্যাসার্ধ জায়গায় 7 বসায় দিব। আর ব্যাসার্ধ বৃদ্ধির হার, আচ্ছা বলো তো ব্যাসার্ধ যদি আর হয় ব্যাসার্ধ বৃদ্ধির হার কত হবে ডিআর বাই ডিটি, তাহলে ডিআর বাই ডিটির মান কত দেওয়া আছে 0.2, 0.2 হচ্ছে ডিআর বাই ডিটি, তাহলে ডিআর বাই ডিটির জায়গায় 0.2 বসায় দেই, আর ব্যাসার্ধের মান তো 7 দেওয়া আছে, সুতরাং 4 পাই ইনটু 7 স্কয়ার ইনটু 0.2, এইটা করলে কিছু একটা অ্যান্সার আসবে, সেটাই কি অপশনের মতো তুমি খুঁজে পাবে। বুঝতে পারছো? এটা কুয়েটার ছিল, এটা হলো ডিফারেন্সিয়েশন অ্যাপ্লিকেশন থেকে করাইলাম। বুঝতে পারছো সবাই? স্যার এটা ত্রিভুজের ম্যাথের মতো না? হ্যাঁ, ত্রিভুজের ম্যাথটার মতো, ওই যে বৃদ্ধির হার রিলেটেড। আমি এগুলা জাস্ট একটা দুইটা করলেই হয়, বাকিগুলো কনসেপ্ট কিন্তু অনেকটাই কাছাকাছি সিমিলার, ঠিক আছে? সো আমার মনে হয় বুঝতে পারছো এই ম্যাথটা। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই বলতে পারবো। তো এখন চলো দেখি পরে আর কি করা যায়। আচ্ছা দাঁড়াও, আরেকটা ম্যাথ দিই, দেখো তো লিমিটের এই ম্যাথটা ইন্টারেস্টিং মনে হইলো। এখানে বলতেছে কে এর কোন মানের জন্য, কে এর কোন মানের জন্য লিমিট x টেন্ডস টু 0 2 ইন্টু ই টু দি পাওয়ার x মাইনাস 2 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 4x প্লাস kx ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এইটা ইজ ইকুয়াল টু -15 হবে, ঠিক আছে? এটা ইজ ইকুয়াল টু -15 হবে। তো এখন প্রথমে দেখো তো x ইজ ইকুয়াল টু 0 বসাইলে উপরে 0/0 আকৃতির ফরম্যাট চলে আসে না? সো আমরা একটা কাজ করি, আমরা এই লিমিটটা ইজ ইকুয়াল টু কি করব, এটা কুয়েটার্সের, সো এইটা ইজ ইকুয়াল টু আমরা একটা কাজ করি এল হসপিটাল রুল অ্যাপ্লাই করি, লিমিট x টেন্ডস টু 0 উপরও এল হসপিটাল রুল অনুযায়ী কি ডিফারেন্সিয়েশন করব 2 ই টু দি পাওয়ার x থাকবে। এবার দেখো -2 তো -2 এর মতো থাকলো, ই টু দি পাওয়ার -4x কে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে -4 ই টু দি পাওয়ার -4x, একটা -4 আগে গুণ হবে, তাই তো? -4 গুণ হলে এখানে প্লাস হয়ে যাবে, আর 2 এর সাথে যদি 4 গুণ হয় তাহলে 8 টু দি পাওয়ার -4x, আর kx কে ডিফারেন্সিয়েশন করলে থাকবে শুধু k, নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে কি থাকবে, নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে আসবে হচ্ছে 2x, তাই তো? এটাই তো আসার কথা, সো 2x। আচ্ছা এখন একটা জিনিস বলো তো, কে এর মান আসলে কত হওয়া উচিত এটার? এখনো কি আমি x ইজ ইকুয়াল টু 0 বসাইতে পারবো? এখনো কিন্তু নিচে একটা অসংজ্ঞায়িত ফরম্যাট না চলে ভাইয়া আসছে, তাই পারবে না? না। এখনো কিন্তু নিচে একটা অসংজ্ঞায়িত ফরম্যাট চলে আসতেছে, তার মানে এখনো এটাকে আমার কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে আরেকবার। আচ্ছা তাইলে আমি তো কে তো উধাও হয়ে যাবে, তো কে উধাও হয়ে গেলে আমি বের করবো কেমনে কে এর মান? আচ্ছা দাও একটু x দেখি, দ্বারা গুণ করলে হবে না? x দ্বারা কি উপরে নিচে গুণ করবো, লাভ কি আমার? ভাই তাতে আবার ডিফারেন্স মানে না না x দ্বারা গুণ করলে হবে না। আচ্ছা এখন ওকে, ভাইয়া এল হসপিটাল রুল না আমরা আবার ডিফারেন্সিয়েট করে দিই, তারপরে দেখি। হ্যাঁ আবার তো করতে পারবো, আবার করলে তো মানে পারফেক্ট, কে ঠিক এর আছে, মান বাট 0 হইতে সমস্যাটা হচ্ছে কি কে তো ভ্যানিশ হয়ে যাবে, আমরা তো কে এর মানটাই বের করতে বলছি, কে এর মান কত হইলে ও মানে এটা কনফার্ম যে তাহলে কে ঠিক। এর মান একটা কনস্ট্যান্ট হবে, এখানে কে এর কিছু একটা মান হবে, হয়তো 10 15 কিছু একটা হবে, যেটার কারণে টোটালটার মান কত আসবে
-15 আসবে, কিন্তু এখন এক্স্যাক্টলি কত আসবে সেটা আসলে কিভাবে বের করবো? ভাইয়া সম্ভব -10 কে হলে মান ইচ্ছে আমরা পাইতেছি না। এখানে তো কে এর মান, সেটাই তো কথা, কে এর মান তো যে কোন, তাহলে আচ্ছা তো ভাই কে এর মান আচ্ছা 0 আরেকবার হইলে যদি, সম্ভবত ফুলটার মান -15 আসে। আচ্ছা এটা চলো কি হতে আরেকবার পারে? ডিফারেন্সিয়েশন করে দেখি, আরেকবার ডিফারেন্সিয়েশন করে দেখি, চলো কি আছে, লিমিটের মান কি আছে দেখি। তো আরেকবার যদি ডিফারেন্সিয়েশন করে 2e⁻x আসলো, আর এটাই করলে কত আসবে, এটাই করলে আসতেছে হচ্ছে -32 e⁻−4x ডিভাইডেড বাই 2। আচ্ছা এইবার তো আমি x এর জায়গায় 0 বসাতে পারবো। তো এবার যদি, আর কে তো 0 হয়ে গেল, তো এবার যদি x এর জায়গায় 0 বসায় দেই, সো কত আসবে, e⁻0, তার মানে কত হবে 2, আর এখানে 0 আসলে -32 ডিভাইডেড বাই 2, তাহলে কত আসলো? আচ্ছা একটা জিনিস খেয়াল করছো কিনা, এইখানের হ্যাঁ লিমিটের মান -15। -15, তার মানে এইখানে লিমিটের মান -15 হওয়া কে এর মানের উপর ডিপেন্ডেন্টই না, বুঝতে পারছো? কে এর মান যতই হোক লিমিটের মান কিন্তু -15ই হবে। তুমি কে এর মান 10 বসাও, ডিফারেন্সিয়েশন করলে আলটিমেটলি কি আসবে, -15 আসবে, কারণ 10 কে তো তুমি ভ্যানিশ হয়ে যাচ্ছে এখানে। তার মানে এই জায়গার ডিফারেন্সিয়েশনে যে মানটা, সেটা তাহলে অ্যান্সার কি আসবে, অ্যান্সার আসবে এটা কে এর উপর ডিপেন্ডেন্ট না, কে কিন্তু ডিপেন্ডেন্ট না, কে এর উপর ডিপেন্ডেন্ট না জিনিসটা, ঠিক আছে? তাহলে এটার ডিফারেন্সিয়েশন লিমিটের মান অলওয়েজই -15 আসতেছে, কে এর মান আমি যাই বসাই, ঠিক আছে? সো এটা একটু ডিফারেন্ট টাইপের একটা অঙ্ক ছিল, তাই না? মানে আমি নিজে কনফিউজ হয়ে গেছি কিছুটা, কারণ কে এর মানই তো আসছে, তার মানে এটা বুঝতে পারছো এটা অ্যান্সার কি আসবে, এটা অ্যান্সার হবে কে এর মানের উপর এটা ডিপেন্ডেন্ট, ঠিক আছে? আচ্ছা এবার আসো, এবার আর কোনটা দেওয়া যায়, আর খুব সহজ একটা অঙ্ক আছে, এটা একটু দেখি, জাস্ট ওয়ার্ম আপ। y is equal to, সরি, y is equal to 2/x, এটা যদি ফাংশন হয় বলে বক্ররেখা, এই বক্ররেখার x is equal to 1/3 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল কত? এটা তো আসলে পারবা, সবাই ট্রাই করতো। তো একবার ডিফারেন্সিয়েশন করবা, করে x এর মান কি বসাই দিবা, 1/3 বসাই দিবা, শেষ। তো তোমার ঢালটা বের হয়ে গেল, ডিফারেন্সিয়েশন মানেই ঢাল। কত আসছে তোমাদের, আরেকটা দেই ফার্স্টের, x এর -18 -18 আসছে, তাই না? -18 হবে অ্যান্সার, হ্যাঁ -18 হলে ঠিক আছে। x এর কোন মানের জন্য, পরের অঙ্কটা দেখো, x এর কোন মানের জন্য y is equal to 2x - 3, এরপর হচ্ছে e⁻x, 2x - 3 ইন্টু e⁻x এর গুরু বা লঘু মান পাওয়া যাবে। তার মানে চরম মানটা বের করতে বলছে, চরম মান x এর কোন মানের জন্য চরম মান থাকবে, ঠিক আছে? জাস্ট চরম মানটা বের করবা, একবার ডিফারেন্সিয়েশন করবা, সেটা ইজ ইকুয়াল টু 0 ধরবা, 0 ধরে তুমি কি পাবা, x এর একটা মান পেয়ে যাবে, ওইটাই তোমার অ্যান্সার, খুবই সহজ, এটা করে ফেলো তো দ্রুত। ফার্স্টের আরেকটা ম্যাথ পাইছি খুবই ইন্টারেস্টিং, এই যে কনসেপচুয়াল, তো ওই ম্যাথে যাচ্ছি, তোমরা এটা একটু করো দ্রুত। অ্যান্সার কি হাফ আসে? অ্যান্সার আসবে হাফ, সবার কি হাফ আসছে, বাকিদের অ্যান্সার হাফ আসছে?
না স্যার। আদিবের কি অবস্থা? আদিব পারতেছ না এগুলো? y is equal to 2x minus 3 whole to the power e to the power x. So এটা যদি ডিফারেন্সিয়েশন করি তো কি আসবে? তো dy dx is equal to কি আসবে? 2x minus 3 কে রেখে e to the power x কে করলে e to the power x যোগ e to the power x কে রেখে ওইটাকে করলে কি আসবে? 2। আর এটা is equal to কি বলছে? যে এটা is equal to 0 হইতে হবে। তার মানে কি দাঁড়াইলো? 2x minus 3 e to the power x is equal to minus 2 into e to the power x। এটা হইতে হবে। e to the power x কাটা, সুতরাং 2x minus 3 is equal to minus 2। so 2x is equal to কি? 3টা যদি পাশে পাঠিয়ে দিও +1, x is equal to কি হাফ। তাহলে x is equal to হাফ এর জন্য হয় গুরুমান থাকবে নাহলে লঘুমান থাকবে। তার মানে আমার তো এটাই বের করতে বলছে x এর কোন মানের জন্য থাকবে, তাহলে ওইটা তো আমি বের করে ফেললাম, শেষ। আচ্ছা এবার আসো তো, এবার একটা খুব কনসেপচুয়াল একটা প্রবলেম, একটু কনসেপচুয়াল মজা, ঠিক আছে? তো সবাই একটু খেয়াল করো ভালোভাবে, ফার্স্টে আসছিল এটা y is equal to modulus of 2x বলতেছে হলে -2,4 বিন্দুতে dy dx is equal to কত? এখন সমস্যা হচ্ছে মডুলাস অফ 2x, ঠিক আছে? মডুলাস অফ x এর মান কি তোমরা জানো? মডুলাস অফ x এর মান কিন্তু দুই ধরনের হইতে পারে। এটা কিন্তু x এর মান হইতে পারে মাইনাস, হইতে পারে প্লাস। এখানে x এর মান হবে, এটা কিন্তু একটা পিস ওয়াইজ ফাংশন, মডুলাস অফ x এটা কিন্তু একটা পিস ওয়াইজ ফাংশন, ঠিক আছে? তাহলে এটা হবে -x হবে, দেখতে -x এর ফাংশনের মতো হবে কখন? যখন x হচ্ছে 0 থেকে ছোট। আবার এটা x এর ফাংশনের মতো হবে যখন কি x হচ্ছে 0 থেকে বড়। আচ্ছা এখন আমাকে বলো তোমার ঢালটা বের করতে বলছে কোন বিন্দুতে? x এর কোন বিন্দুতে ঢাল বের করতে বলছে? -2,4 না? সো -2,4 বিন্দুতে যেহেতু ঢাল বের করতে বলছে, তাহলে তুমি এই ফাংশনের মধ্যে তুমি -x ফাংশনটাকে চুজ করতে হবে। তাহলে x এর জায়গায় তোমাকে কি বসাইতে হবে? -x। সুতরাং y is equal to মডুলাস অফ 2x এর পরিবর্তে আমি বসাবো -2x। সুতরাং এবার ডিফারেন্সিয়েট করে দিলে কি আসবে? dy dx is equal to -2। সুতরাং এটাই হচ্ছে কি আমার অ্যান্সার, কারণ এখানে x এর আর মান বসানোর সুযোগ নাই। সুতরাং এটাই হচ্ছে তার ঢাল। 2,-2,4 বিন্দুতে ঢাল কত? -2। সো এই কনসেপ্টটা বুঝছো কিনা? এটা কিন্তু কনসেপচুয়াল, ফার্স্টে আসে একটা ম্যাথ, খুবই কনসেপচুয়াল, বুঝতে পারছো? কারণ মডুলাস ফাংশন একটা পিস ওয়াইজ ফাংশন, মডুলাস ফাংশনের মান -x হইতে পারে +x হইতে পারে, কারণ কি তুমি -x বসাইলো তার মান কি আসবে? +x আসবে, +x বসাইলো তার মান +x আসবে। তার মানে এর ভিতরে কি বসতে পারে? এর ভিতরে কিন্তু -x ও বসতে পারবে, এর ভিতরে +x ও বসতে পারবে। তাহলে এখন -x বসবে যখন x এর মান যদি নেগেটিভ হয় তাহলে -x, x এর মান যদি পজিটিভ হয় তাহলে +x বসবে। এখন -2,4 বিন্দুতে ঢাল বের করতে বলছে, কারণ -2,4 বিন্দুতে তো এই ফাংশনটা দেখতে কেমন? এই ফাংশনটা দেখতে কিন্তু -2x এর মতো, ঠিক আছে? তো এই জন্য এই কাজটা করলাম। সবাই বুঝতে পারছো এই ম্যাথটা? জি স্যার। ভাই ওই সম্পর্কটাতে কি প্রশ্নতে দেওয়া থাকবে? না, এটা তোমার জানা থাকতে হবে। এটা স্পেশালি তোমরা সেকেন্ড ইয়ারে এটা খুব ডিটেইলস বুঝবা। সেকেন্ড ইয়ারে আমাদের একটা ফার্স্ট চ্যাপ্টার আছে, এটা হচ্ছে নাম হচ্ছে বাস্তব সংখ্যা, ঠিক আছে? বাস্তব সংখ্যার মধ্যে আমরা আরো ডিটেইলস আমরা আলোচনা করি যে মডুলাস ফাংশনটা কি, প্রপার্টিটা কি। বাস্তব সংখ্যার মধ্যে আমরা প্রত্যেকটা জিনিসের আলোচনা ডিটেইলস করি, তোমার আরো মানে ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। আপাতত এটা জানো যে মডুলাসের ভিতরে যেহেতু দুইটা মানই পসিবল, তাহলে x এর মান ভিতরে কি বসতে পারে? মাইনাসও বসতে পারে, প্লাসও বসতে পারে। মাইনাস বলতে আমরা বুঝাই যে কি যখন x টা 0 থেকে ছোট তখন এটা -x হবে, আর প্লাস বলতে +x হবে যখন x টা 0 সমান অথবা 0 থেকে বড়। একটা পিস ওয়াইজ ফাংশন। তার মানে এই মডুলাস x কে ডিফারেন্সিয়েশন করা মানে কি? এর যে কোনো একটা কম্পোনেন্টকে ডিফারেন্সিয়েশন করা। কারে ডিফারেন্সিয়েশন করবা সেটা ডিপেন্ড করতেছে কিসের উপর? সেটা ডিপেন্ড করতেছে যে তোমার কোন বিন্দুতে ডিফারেন্সিয়েশন করতে বলছে সেটার উপর, ঠিক আছে? আচ্ছা এবং এটারও আরেকটা ইন্টারেস্টিং কথা বলি, এই মডুলাস ফাংশন কিন্তু ডিফারেন্সিয়েবল না x = 0 বিন্দুতে। 0 বিন্দুতে কিন্তু তুমি ডিফারেন্সিয়েশন করতে পারবে না। 0 বিন্দু মানে 0 বিন্দু হচ্ছে এমন একটা জায়গা এই মডুলাস ফাংশনের জন্য, তার ঠিক বাম পাশে এটা দেখতে হচ্ছে -x এর মতো, ঠিক ডান পাশে এটা দেখতে হচ্ছে +x এর মতো। ডিফারেন্সিয়েশন ওই জায়গায় করাই যায় না। ডিফারেন্সিয়েশন কিছু ফাংশনকে ডিফারেন্সিয়েশনই করা যায় না। এর মধ্যে মডুলাস ফাংশন হচ্ছে একটা। মডুলাস ফাংশনের x = 0 বিন্দুতে কোনো ডিফারেন্সিয়েশন এক্সিস্টই করে না, ঠিক আছে? তো এগুলো যদি তোমাদের পড়ার জিনিস নাই জন্য আর আলোচনায় আনতেছি না এটা, ঠিক আছে? তো এই কনসেপচুয়াল একটা জিনিস ছিল, এটা আমাদের শেষ। তো এখন দেখি আর কি কি প্রবলেম আছে এখানে সলভ করার মতো।
আচ্ছা দেখো তো এই জিনিসটাকে সিম্পলিফাই করে তোমরা এই অ্যান্সারটা আনতে পারো কিনা। fx ইজ ইকুয়াল টু ln sin x, এইটা হচ্ছে তোমার ফাংশন। তোমাকে বলতেছে ই টু দি পাওয়ার 2f of x, এটা রুয়েট আসছিল, ই টু দি পাওয়ার 2f of x ইজ ইকুয়াল টু, চেষ্টা করো তো এই জিনিসটা আনতে পারো কিনা, হাফ 1 মাইনাস cos 2x, হাফ ইন্টু 1 মাইনাস cos 2x এ কনভার্ট করতে পারো কিনা দেখো, ই টু দি পাওয়ার 2f of x, তাহলে ই টু দি পাওয়ার 2f of x মানে কি, ই টু দি পাওয়ার 2 ইন্টু ln sin x। এই জিনিসটা থেকে তুমি দেখো তো এই জিনিসটাতে আসতে পারো কিনা, এই জিনিসটা আনতে পারো কিনা। এই 2টাকে কি করবা, 2টাকে পাওয়ার স্কয়ার হিসেবে নিয়ে যাবা, তাহলে 2টাকে কি হবে sin স্কয়ারের মাথায় নিয়ে যাবা, ই আর লন কাটাকাটি sin স্কয়ার x, এরপরে দেখো তো ওই জিনিসটা আসে কিনা। আমার মনে হয় তোমরা বুঝতে পারতেছো আমি কি বলতে চাচ্ছি, আনতে পারবা মনে হয়, দেখো রুয়েট আসছিল। পারছো? জি ভাইয়া হয়েছে এটা। গুড। জি স্যার আসছে। বাকিরাও কি পারতেছো? একটু রেসপন্স করো, তো বুঝবো না নাইলে। এবার আসো তো, এটা আমি মনে হয় করাইছিলাম, এটা কুইট আসছে, এটা টেন ইনভার্স পি প্লাস কিউ এক্স ডিভাইডেড বাই কিউ মাইনাস পি এক্স, এটাকে কি করতে বলছে, এটা ডিফারেন্সিয়েশন করতে বলছে, ডিওয়াই ডিএক্স বের করতে বলছে। সো চিরাচরিত নিয়ম y is equal to tan ইনভার্স, এটাকে কি করব, সিম্পলিফাই করার জন্য দেখো নিচে যে কিউ দেখবা না, নিচে যারে দেখবা তারে দিয়ে সবাইকে ভাগ করবা, এটা হচ্ছে এটা নিয়ম। কারণ যদি এই কাজটা করতে পারো তাহলে একটা ফর্মুলা পড়বে, খুব সহজে একটা ফর্মুলা পড়বে, এরপর আমরা খুব সহজে ডিফারেন্সিয়েশনটা করতে পারবো। তাহলে নিচে কি আছে, কিউ আছে, তো তাহলে কিউ দিয়ে সবাইকে ভাগ করো, কিউ দিয়ে যদি সবাইকে ভাগ করো, এখানে নিচে কি আসবে 1 মাইনাস পি বাই কিউ ইন্টু এক্স, আর কিউ দিয়ে যদি ভাগ করো পি বাই কিউ যোগ, আবার কিউ দিয়ে ভাগ করলে এখানে কিউ কিউ কাটা গেলে কি থাকবে, শুধু এক্স, তাই তো। এইবার বলো তো দেখি তোমরা গেস করতে পারো কিনা এখানে কোন ফর্মুলাটা পড়তেছে, y is equal to tan ইনভার্স, এখন দেখো তো এরকম কোন ফর্মুলা তোমরা পড়ছো কিনা, tan ইনভার্স x plus y। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, এটাকে কি লেখা যায়, tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস x y, দেখো তো ওইটার মতোই না, tan ইনভার্স p বাই q যোগ x 1 মাইনাস p বাই q ইনটু x, তাহলে এটার পরিবর্তে আমি কি লিখবো, এটার পরিবর্তে আমি লিখবো tan ইনভার্স x প্লাস y, তো তাহলে tan ইনভার্স p বাই q যোগ tan ইনভার্স x। এইবার চলো ডিফারেন্সিয়েশন করি, লাইফটাকে ইজি করব তারপরে ডিফারেন্সিয়েশন। তো এবার এটা তো পুরোটা একটা কনস্ট্যান্ট জিনিস, এখানে 0 আসবে ডিফারেন্সিয়েশন, আর tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন 1 বাই 1 প্লাস x স্কয়ার, তাহলে এটাই হচ্ছে গিয়ে আমাদের অ্যানসার। তো বুঝতে পারছো কিনা সবাই বলো, না বুঝলে আবার বুঝাচ্ছি, বাট রেসপন্স করো, বুঝছো কিনা। বুঝছি। জি ভাইয়া বুঝছি। ওকে, সো এরপরে আসো, এরপরে দেখি আর কোথায় কোনটা করা যায়, দেখি এটা একটু সবাই করো তো দ্রুত, এটাই লাস্ট ম্যাথ। y is equal to, এরপরে আকিদার দুটা প্রবলেম আছে ওগুলো একটু দেখাবো। y is equal to 1 by x যদি হয়, বলো তো y এর 20তম অন্তরজ কত হবে, 20তম অন্তরজ কত হবে, সো এটা বলবা দ্রুত, এটা প্রবাবলি লাস্ট ম্যাথ, অথবা আরো দু একটা করতে পারি।
20তম অন্তরজ। 20 বার ডিফারেন্স, জাস্ট এটার ফর্মুলাটাকে ডিরাইভ করবা। n বার ডিফারেন্সিয়েশন করলে কি হয়, পরে n এর জায়গায় 20 বসাই দিবা, শেষ। ফর্মুলাটা ডিরাইভ করো নিজেরা, তাহলে দেখবা সব ইজি হয়ে গেছে। তিনটা 53। ভাইয়া এখন থেকে ক্লাস কি 2:30টাই হবে? আসলে 2:30 না হইলে তো সমস্যা হয় আমার জন্য। আর তোমরা তো আসলে 3টায় করতে পারো, বাট 3টায় করলে তো তোমাদের জন্য লস, কারণ আমাকে যেভাবেই হোক 4:20-এর মধ্যে ছাড়তে হবে ক্লাস, নামাজ একটু সমস্যা হয়ে যায়। তার মানে 4:20 যদি ছাড়ি, তাহলে ক্লাসটা আলটিমেটলি কতক্ষণ হয়, 1 ঘন্টা 10 মিনিট। তো 1 ঘন্টা 10 মিনিট আমি মানে স্বেচ্ছায় তো কখনো কম ক্লাস নিতে চাই না, মানে ক্লাসটা ছোট ক্লাস নিতে চাই না, আমি চাই 1.5 ঘন্টা একটু বেশি নিতে, বা অ্যারাউন্ড 1.5 ঘন্টা। তো ওইটা করতে চাইলে 2:30টার দিকে আমাদের শুরু করা উচিত, নাহলে তো দিন তো ছোট এখন, বুঝে। তোমাদের কোনো প্রবলেম হয় 2:30টায় ক্লাস করতে? না ভাইয়া। তাহলে তো সমস্যা কি। আর এই উইকের পর থেকে প্রবাবলি আমি উইকে 3টা ক্লাস নিতে পারবো না, আমার একটু পড়ালেখার প্রেশার যাইতেছে খুব। তো ক্লাস 2টা নিতে হবে কিছুদিন পর, আবার ফ্রি হইলে আবার নিব ইনশাল্লাহ। এটা পারছো সবাই? 20তম অন্তরজ কত হবে? এই পারো না, এটা এখনো সহজ। জাস্ট এমসিকিউ পার্টটা কিন্তু দেখাই না, আমি কিন্তু রিটেন দেখাইনি। দেখো একবার ডিফারেন্সিয়েশন করলে কি আসে, -1 ইন্টু এক্স ইনভার্স 2। একবার যদি ডিফারেন্সিয়েশন করি এটাকে, দুইবার যদি করি কি আসবে, -1 ইন্টু -2 ইন্টু এক্স ইনভার্স 3। তিনবার করলে কি আসবে, -1 ইন্টু -2 ইন্টু -3 ইন্টু এক্স ইনভার্স 4। তো -1 ইন্টু এক্স ইনভার্স 2 কে লেখা যায় -x ইনভার্স 2। -1 ইন্টু -2 এটাকে কি লেখা যায়, 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স ইনভার্স 3। এটাকে কি লেখা যায়, 3টা মাইনাস গুণ করলে মাইনাসই থাকবে, আর 3 টু 1 কে গুণ করলে কি আসবে, 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স ইনভার্স 4। একটা জিনিস খেয়াল করছো কিনা, যে যখন 1 থাকে 3 থাকতেছে, তখন কিন্তু একটা মাইনাস থাকতেছে, বিজোড় সংখ্যার জন্য একটা মাইনাস থাকতেছে, আর জোড় সংখ্যার জন্য প্লাস হচ্ছে। আর যদি এখানে 2 থাকে এখানে 2 ফ্যাক্টোরিয়াল হয়, এখানে 3 থাকলে এখানে 3 ফ্যাক্টোরিয়াল হয়, এখানে 3 থাকলে এখানে -4 হয়, এখানে 2 থাকলে এখানে -3 হয়, এখানে 1 থাকলে এখানে -2 হয়। সো y20, তাহলে 20 বা ডিফারেন্সিয়েশন করলে কি হবে, জোড় থাকলে কিন্তু প্লাস হয়, তাহলে 20 ফ্যাক্টোরিয়াল এক্স ইনভার্স 21, 20 থাকলে -21, শেষ। 20 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 21, শেষ। এটাই তো আমাদের অ্যান্সার। বুঝতে পারছো কিনা, খুব সহজ। আচ্ছা দেখি তো এবার এই ম্যাথটা দেখো তো, y ইজ ইকুয়াল টু 2x স্কয়ার, আবার z ইজ ইকুয়াল টু 3x স্কয়ার। এইটা যদি হয় আমাকে বের করতে বলো dy dz, এটা বের করো। পারবা কিনা বলো তো, অ্যাডমিশন টেস্টে আসা একটা ম্যাথ, সবাই একটু করো তো দ্রুত। y is equal to 2x square, z is equal to 3x square হলে dy dz is equal to কত? দ্রুত এটার অ্যান্সারটা বলো, আমাদের আরো 2টা ম্যাথ করতে হবে, প্রবলেম ছিল একজনের, আমরা ওগুলো একটু দেখবো তাড়াতাড়ি। ভাই 2/3। হইতে পারে 2/3, হ্যাঁ 2/3 তো হওয়ার কথা মনে হয়। 2/3, হ্যাঁ 2/3 হলে তো হইছে। সেগুলো হচ্ছে তো বুঝতেই পারতেছো, এটা হচ্ছে এই যে প্যারামেট্রিক ফাংশন, y ও x এর উপর ডিপেন্ডেন্ট, z ও x এর উপর ডিপেন্ডেন্ট, তার মানে প্যারামেট্রিক হয়ে গেছে। তাহলে যাও dy ও x এর সাপেক্ষে করো, dz ও x এর সাপেক্ষে করো, পরে অনুপাত বের করবা, অ্যানসার চলে আসবে। প্যারামেট্রিক ফাংশনের ডিফারেন্সিয়েশন। আচ্ছা, সো মোটামুটি চেষ্টা করছি কিছুটা হিন্টস বা আইডিয়া দেওয়ার জন্য, যে ডিফারেন্সিয়েশন আমরা এতদিন যা যা করলাম
লিমিট করলাম, বিভিন্ন অ্যাপ্লিকেশন প্রবলেম, এগুলা আসলে ভর্তি পরীক্ষাগুলোতে কিভাবে আসতেছে, ঠিক আছে। সো এগুলার কিছুটা হয়তো একটা এমসিকিউর ক্ষেত্রে একটা ওভারভিউ পাইছো, খুব ভালো। আর রিটেনের ক্ষেত্রে বইয়ের ম্যাথগুলাই করবা, যেগুলো করাইছি ওগুলাই করবা। আর এমসিকিউতে যারা ক্লাস মিস করছো তারা এই জিনিসটা আবার দেখে নিবে আর কি। সো আশা করি বৃহস্পতিবারের এক্সাম খারাপ হবে না, ভালো হবে। তো এখন বইয়ের দুইটা ম্যাথে একটু প্রবলেম ছিল, আমি ওই দুইটা ম্যাথে একটু আসি। সো প্রথমে একটা ম্যাথ হচ্ছে কেতাবুদ্দিনের বইয়ের 8-এর বি। এটা কোন চ্যাপ্টার? এটা হচ্ছে 9-এর যে, 9-এর যে, এই ম্যাথটা আমি করাই নাই। সো এটাতে একটু প্রবলেম হয়েছে। ম্যাথটা কোশ্চেনে কি বলছে দেখো, কোশ্চেনটা তুলি। যদি কোন বৃত্তের ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পায়, সমহারে বৃদ্ধি পায়, তবে দেখাও যে তার ক্ষেত্রফল বৃদ্ধির হার, তার ক্ষেত্রফল বৃদ্ধির হার তার ব্যাসার্ধের সাথে সমানুপাতিক, ব্যাসার্ধের সাথে সমানুপাতিক হবে। সো এটা একটা প্রবলেম কেতাবুদ্দিনের বইয়ের 8-এর বি, 9 জে এই অনুশীলনী, ঠিক আছে। সো প্রথমে একটা কথায় আসো যে একটা বৃত্ত তার ব্যাসার্ধ হইতে পারে, তার ব্যাসার্ধ কি আর। আচ্ছা ব্যাসার্ধ আর, এখন বলো ব্যাসার্ধ বৃদ্ধির হার কত হবে? আকিদা বলো, যেহেতু আকিদার প্রবলেম ছিল। ব্যাসার্ধ বৃদ্ধির হার কত হবে? dr/dt। ভেরি গুড, dr/dt। এখন বলো তার ক্ষেত্রফল যদি ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কয়ার। বলো ক্ষেত্রফল বৃদ্ধির হার কত? dA/dt। dr/dt কেন হবে? ক্ষেত্রফল যদি a হয় তাহলে dA/dt হবে। dA/dt। হ্যাঁ, তাহলে এটা করলে কত আসবে? 2πr ইন্টু dr/dt। বুঝছো কিনা দেখো, এটাকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলাম, আর স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে 2r, ঠিক আছে, আর কে করলাম আবার dr/dt। সো আমার কাছে তাহলে ক্ষেত্রফল বৃদ্ধির হার হচ্ছে 2πr ইন্টু dr/dt, আর ব্যাসার্ধ বৃদ্ধির হার কত? dr/dt। এবার একটু কোশ্চেনটা দেখি। ওকে, সো ক্ষেত্রফল বৃদ্ধির হার ব্যাসার্ধ বৃদ্ধির হারের সাথে বলতেছে কি সমানুপাতিক। আবার কি বলতেছে? ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পায়। আচ্ছা এই কথাটার মিনিংটা তোমরা কিভাবে বুঝো আমি জানি না। dr/dt এটা যদি সমহারে বৃদ্ধি পায়, ঠিক আছে, মানে এইটা যদি সমানুপাতিক হারে কোনো কিছুর সাথে বৃদ্ধি পায়, তাহলে dr/dt ইজ ইকুয়াল টু একটা ধ্রুবক লেখা যায়, সমানুপাতিক চিহ্ন উঠে দিলে একটা ধ্রুবক লেখা যায়। এই কনসেপ্টটুকু তোমাদের আছে কিনা বলো তো? তাহলে dr/dt যেহেতু বলছে dr/dt সমানুপাতিক হারে বৃদ্ধি পায়, তাহলে dr/dt এর মানটা কত হবে? একটা ধ্রুবক হবে। অলওয়েজ একটা ধ্রুবকের বৃদ্ধির হারই সমানুপাতিক হয়, ঠিক আছে। তা কোনো কিছু বৃদ্ধির হার যদি সমানুপাতিক হয় তাহলে তার বৃদ্ধির হার ইজ ইকুয়াল টু কি হয়? ধ্রুবক হয়। এটা তো জানো, সমানুপাতিক চিহ্ন উঠে দিলে যে একটা ধ্রুবক চলে আসে, এটা জানো না? তো dr/dt ইজ ইকুয়াল টু কি? ধ্রুবক। তোমাদের কি মনে আছে ওই যে f ইজ ইকুয়াল টু f সমানুপাতিক কি ছিল? f সমানুপাতিক ওই যে কুলম্বসের লতে q1 q2 ডিভাইডেড বাই r স্কয়ার, এরকম ছিল না? যদি তুমি সমানুপাতিক চিহ্ন উঠে দাও তখন তুমি আমরা কি করছিলাম মনে আছে? এখানে একটা কে নিয়ে আসছিলাম না, একটা ধ্রুবক নিয়ে আসছিলাম না, 9 to 10 কি জানি একটা আনছিলাম, কে ইনটু q1 q2 ডিভাইডেড বাই r স্কয়ার, ঠিক না? একটা কে বা কিছু একটা আনছিলাম, একটা ধ্রুবক নিয়ে আসছিলাম, তোমাদের মনে আছে কিনা? তো সমানুপাতিক চিহ্ন উঠে দিলে একটা ধ্রুবক চলে আসে না? তাহলে যদি dr/dt যদি সমানুপাতিক হারে কারোর সাথে বৃদ্ধি পায় তাহলে dr/dt ইজ ইকুয়াল টু কি হবে? সমানুপাতিক চিহ্ন উঠে দিলে dr/dt ইজ ইকুয়াল টু একটা ধ্রুবক হবে। বুঝতে পারছো? এই ছিল কনসেপ্ট। তো এই কনসেপ্টটা যদি ব্যবহার করি তাহলে এখন আমরা কি বলতে পারি দেখো তো। এখন কিন্তু আমরা চাইলে বলতে পারি আর আমাদের ক্ষেত্রফল বৃদ্ধির হার কত? dA/dt ইজ ইকুয়াল টু কি পাইছি আমরা? তো dA/dt ইজ ইকুয়াল টু দেখো এখানে দেওয়া আছে যে জায়গায় dA/dt পাইছি 2πr dr/dt। আবার dr/dt মানে কত? ধ্রুবক। তাহলে dA/dt ইজ ইকুয়াল টু আলটিমেটলি কি আসলো বলো তো? dA/dt 2π ও তো একটা ধ্রুবক, আবার dr/dt ও একটা ধ্রুবক, তাহলে টোটাল কি আসলো? ধ্রুবক ইনটু ব্যাসার্ধ। আচ্ছা কোনো কিছুকে যদি সমানুপাতিক চিহ্ন থাকে, সমানুপাতিক চিহ্নের পরিবর্তে আনা যায় ধ্রুবক।
আবার কোনো কিছু যদি ধ্রুবক ইনটু কোনো কিছু থাকে আর থাকে, তার পরিবর্তে পরের লাইনে কি লেখা যাবে জানো? ডিএ বাই ডিটি সমানুপাতিক আর। এই জিনিসটা জানো কিনা, সিম্পল জিনিসটা জানো কিনা বলো। যেমন জানো, তোমরা কি জানতা এটা? জি ভাইয়া। এফ ইজ ইকুয়াল টু যদি কে ইন্টু কিউ1 কিউ2 ডিভাইডেড বাই আর স্কোয়ার হয়, তার পরের লাইনে আমি যদি কে টাকে উঠিয়ে দেই, তার পরের লাইনে আমি লিখতে পারবো এফ সমানুপাতিক কিউ1 কিউ2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। আবার এফ সমানুপাতিক কিউ1 কিউ2 আর স্কোয়ার হলে তার পরের লাইনে কি আনতে পারো, সমান চিহ্ন দিয়ে একটা ধ্রুবক আনতে হবে। সো আমার ডিএ বাই ডিটি মানে ব্যাসার্ধ বৃদ্ধির হার, সরি ক্ষেত্রফল বৃদ্ধির হার, আলটিমেটলি আমার কি আসলো, কোনো একটা ধ্রুবক ইন্টু তার সাথে ব্যাসার্ধ আসছে, তাই তো? যে ব্যাসার্ধ আমি জানি না, তার মানে আলটিমেটলি যদি আমি ধ্রুবক আর সমান চিহ্নটা উঠে দিই, তার পরের লাইনে কি লিখতে পারবো, ডিএ বাই ডিটি সমানুপাতিক আর। তার মানে এইটাই প্রমাণ করতে বলছো না, যে তার ক্ষেত্রফল বৃদ্ধির হার তার ব্যাসার্ধের সাথে সমানুপাতিক। এই যে ব্যাসার্ধের সাথে সমানুপাতিক, এই যে ক্ষেত্রফল বৃদ্ধির হার তার ব্যাসার্ধের সাথে সমানুপাতিক। সো এই ছিল আমাদের ফার্স্ট ম্যাথ, যেটা ওর প্রবলেম ছিল, এটা সলভ হলো। তো আকিদা বুঝতে পারছো পুরোটা? জি স্যার বুঝছি। ওকে, এবার আসো সেকেন্ড ম্যাথ। যেটা তুমি দিছো ওইটা আমার অনেক অপছন্দের একটা ম্যাথ, মানে এইগুলো দেখানোর ম্যাথগুলো ভালো লাগে না। বাট কি কোনটা এখন যেটা আছে সেটা বুঝো নাই, যেটা করলাম মানে সেকেন্ড টার্ম 3 এর বি এর কোশ্চেনটা বুঝি নাই। ওকে 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 আসতেছি। 3 এর বি এর কোশ্চেনটা আমি বলতেছি, ধরো 3 এর বি এটাও হচ্ছে ওই চ্যাপ্টারেরই 3 এর বি। এখানে আসলে দেখো আমি কোশ্চেনটা আগে লিখি, তারপর আমি কিছুটা গ্রাফিক্যালি বোঝানোর চেষ্টা করবো যে আসলে এটা জিওমেট্রিক্যালি কেমন। দেখাও যে রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই ইজ ইকুয়াল টু যদি রুট ওভার এ, এটা কিন্তু একটা বক্ররেখার সমীকরণ দেওয়া হয়েছে, ঠিক আছে? বলতেছে এই বক্ররেখার যে কোনো বিন্দুতে, যে কোনো এই বক্ররেখার যে কোনো স্পর্শক দ্বারা স্থানাঙ্কের অক্ষ দুটি থেকে কর্তিত অংশের যোগফল কি হবে? যোগফল ধ্রুবক হবে। সো এই ছিল কোশ্চেন। বলতেছে যে এই একটা বক্ররেখা, এই বক্ররেখার একটা স্পর্শক আছে, ঠিক আছে? মানে যে কোনো একটা স্পর্শক, তুমি ওরা বলতে চাচ্ছে যে তুমি এই বক্ররেখার ভাই যেই স্পর্শকই আঁকো, সেই স্পর্শকের যোগফলই কত হবে? অলওয়েজ কি হবে? ধ্রুবক হবে। সো কথাটার এবার একটু জিওমেট্রিক্যাল মিনিং আসি, ওরা আসলে কি বুঝাইতে চাইতেছে। কি রে, হ্যাঁ দেখো তো কি আমার হচ্ছে না। সো দেখো এবার বুঝো কিনা। ওরা যেটা বলতে চাইছে এখানে, সরি স্ক্রিন কাজ করতেছে না, হ্যাঁ এর কাজ করো। আচ্ছা দেখো, ওরা যেটা বলতে চাইছে, ধরো এই হচ্ছে কি একটা গ্রাফ, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা বলো তো এই গ্রাফের এই বিন্দুতে একটা স্পর্শক আঁকা যাবে কিনা? আকিদা যাবে? স্পর্শটা কেমন হবে? এরকম হবে। আচ্ছা এখন বলো স্থানাঙ্কের অক্ষ কোনটা? এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। তাহলে সে এক্স অক্ষ থেকে এই পরিমাণ অংশ কাটছে, ঠিক আছে, ধরলাম এটা এ, আর সে ওয়াই অক্ষ থেকে এই পরিমাণ অংশ কাটছে, এটা বি। তাহলে কর্তিত অংশের যোগফল কত? এ প্লাস বি, তাই তো? এখন ধরো তুমি এই বিন্দুতে, এখন ধরো এই স্পর্শকটা না, আমি আরেকটা বিন্দুতে স্পর্শক চাচ্ছি, ঠিক আছে? এবার ধরো তুমি এই বিন্দুতে স্পর্শক আঁকলা, তাহলে এই বিন্দুর স্পর্শকটা কেমন হবে দেখতে? এই বিন্দুর স্পর্শকটা কিন্তু এরকম হবে, তাই না? এই বিন্দুর স্পর্শকটা কিন্তু এরকম হবে। আচ্ছা তাহলে এইবার এ বলতে হচ্ছে এই পুরো অংশটুকু, আর বি বলতে হচ্ছে এই পুরো অংশটুকু, তাই তো? তাহলে এইবারও আমি কি পেলাম? এই কর্তিত অংশ কত পাইলাম? কর্তিত অংশের যোগফল এ প্লাস বি। ওরা বলতে চাচ্ছে যে ভাই তুমি স্পর্শক তুমি যেমনেই আঁকো, সে আলটিমেটলি স্পর্শকটা স্থানাঙ্কের এক্স অক্ষ আর ওয়াই অক্ষ থেকে যেই পরিমাণ অংশকে কর্তন করবে, সেই অংশ দুইটা যোগফল সমান হবে অলওয়েজ। আমার কথা বুঝতে পারছো কিনা? ধরো সে আগের বার এক্স অক্ষ থেকে সে কাটলো 2 মিটার আর ওয়াই অক্ষ থেকে কাটলো 5 মিটার। এইবার হয়তোবা সে দেখবা এক্স অক্ষ থেকে কাটছে 4 মিটার আর ওয়াই অক্ষ থেকে কাটছে 3 মিটার। আলটিমেটলি যোগফল কত? এটাও 7, ওইটাও 7 না? তার মানে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি, যে তুমি একটা এমন একটা বক্ররেখায় ওরা দিছে, যেই বক্ররেখা তুমি যে বিন্দুতে স্পর্শক আঁকো না কেন, স্পর্শকটা আলটিমেটলি কি হবে?
এক্স অক্ষ আর ওয়াই অক্ষ থেকে যে অংশগুলো কাটবে সেই অংশগুলোকে যোগ করলে সমান হবে, সবসময় ধ্রুবক হবে। এবার বুঝতে পারছো কোশ্চেনটা? বুঝতে পারছো কিনা বলো? এই হচ্ছিল আমাদের কোশ্চেন। বুঝতে পারলে এবার আমি ম্যাথটা করালে তোমার কাছে অ্যাটলিস্ট বিরক্ত লাগবে না, ঠিক আছে? তো আমার এটা তাহলে হইলো। এখন কোশ্চেন যেহেতু বুঝতে পারছো, এবার চলো ম্যাথে যাই। সো ম্যাথের নিয়মে ম্যাথটা করব। এখন হচ্ছে প্রথমে আমাদের বক্ররেখা। সো স্পর্শক আঁকার জন্য কি লাগে? স্পর্শকের সমীকরণ এরকম না, y - y1 = m * x - x1, তাই তো? আবার m এর জন্য কি লাগবে? ডিফারেন্সিয়েশন লাগবে না, dy dx লাগবে, তাই তো? dy dx এর মান বের করতে হবে। তাহলে মানে চলো স্পর্শকের সমীকরণ আঁকার আগে আমরা একটা কাজ করি, তাকে ডিফারেন্সিয়েশন করে নিই। সো আমার বক্ররেখাটা কি ছিল? বক্ররেখা ছিল √x + √y = √a। এটা হচ্ছিল আমাদের বক্ররেখা। এখন ধরো এটাকে 1 নম্বর ইকুয়েশন দিলাম। এখন এটাকে চলো ডিফারেন্সিয়েশন করি। ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? √x কে করলে 1/2 √x, √y কে করলে 1/2 √y, আবার y কে করলে আসবে dy dx, আর a কে ডিফারেন্সিয়েশন করলে আসবে 0। সুতরাং বলো তো dy dx = কি আসবে? dy dx = কি আসবে বলো? সো dy dx যদি আমি ওই পাশে নিয়ে যাই তাহলে আলটিমেটলি এরকম আসার কথা। দেখো তো এরকম আসে কিনা তোমাদের, √y / √x, এটা আসে কিনা? ঢালের মান এটা আসে কিনা? আসছে? জি স্যার আসছে। আচ্ছা, এটা আসছে। এখন এখন আমি ধরে নিলাম যে আমি যে কোনো একটা বিন্দুতে স্পর্শক আঁকতে যাচ্ছি, ধরে নিলাম সেটা হচ্ছে কি, আমি ধরে নিলাম বক্ররেখার উপর একটা বিন্দু হচ্ছে x1 y1। তো ধরে নিলাম বক্ররেখার x1, y1 যে কোনো বিন্দু। সো যে কোনো বিন্দু, আমি ওই যে কোনো একটা বিন্দু ধরে তারপরে প্রমাণটা মিলাবো, যে কোনো একটা বিন্দু, ঠিক আছে? তাহলে এটা যদি বক্ররেখার উপর যে কোনো একটা বিন্দু হয়, তোমরা কি জানো একটা বক্ররেখার উপর যদি কোনো একটা বিন্দু, তাহলে সেটা ওই বক্ররেখাকে সিদ্ধ করবে। সুতরাং আমরা এই x1 y1 যদি বক্ররেখার উপর বিন্দু, তাহলে আমরা কি লিখতে পারবো? √x1 + √y1 = কি হবে? এটা = কি হবে? √a হবে। এটা লিখতে পারবো কিনা? এটা হচ্ছে আমার 2 নম্বর ইকুয়েশন। কারণ দেখো এটা হচ্ছে আমার বক্ররেখা, আর x1 y1 কে আমি ধরছি বক্ররেখার উপর একটা বিন্দু। যদি বক্ররেখার উপর কোনো বিন্দু হয়, তাহলে সেই বিন্দুটা কি এই বক্ররেখা সমীকরণকে সিদ্ধ করবে। এই বক্ররেখা সমীকরণের মধ্যে ওই বিন্দুটা বসায় দিলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হয়ে যাবে। এই জিনিসটা বুঝো কিনা বলো তো? বুঝো? হ্যালো, বুঝতে পারছো? কোনো কনফিউশন আছে এখানে এ পর্যন্ত? তাহলে লাস্টে কি বলছিলেন? হ্যাঁ, লাস্ট টাইম বলছি কি, আমি বক্ররেখার উপর x1 আর y1 একটা বিন্দু নিছি, ঠিক আছে? x1 y1 বিন্দু। সো এটা যদি বক্ররেখার উপর যে কোনো বিন্দু হয়, তাহলে বলতো সে এই বক্ররেখাটাকে, এই যে আমাদের বক্ররেখাটা ছিল, এটাকে সিদ্ধ করবে কিনা? x1 y1 বিন্দু যদি বক্ররেখার উপর কোন একটা বিন্দু হয়, তাহলে কি ওই বক্ররেখার মধ্যে যদি এই বিন্দুটা বসায় দিই, তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হয়ে যাবে না? বুঝতে পারছো কিনা বলো? বুঝছি। এখন বলো এই বিন্দুতে তাহলে স্পর্শকের ঢাল কি হবে? তাহলে x1 y1 বিন্দুতে স্পর্শকের ঢাল কি হবে? dy dx at x1 y1 = কি হবে? -√y1 / কি হবে? x1, তাই তো? এটাই হবে না ঢাল? সো এটা আমাদের ঢালও বের করে ফেললাম। সো এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ আছে। x1 y1 বিন্দুতে তাহলে বলো স্পর্শকের সমীকরণ কি হবে x1 y1 বিন্দুতে? x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কি হবে? y - y1 = ঢালের মান কত? -√y1 / √x1 * x - x1, তাই তো? এই ছিল আমাদের ঢালের সমীকরণ, সরি স্পর্শকের সমীকরণ। তো স্পর্শকের সমীকরণ তো আঁকলাম। সো এখন কি করে √x দিয়ে এটারে গুণ দিয়ে দিই, তাহলে কি আসবে? √x1 * y ক্রস মাল্টিপ্লিকেশন করতেছি ইনটু -√x1 * y1 = -x * √y1 প্লাস x1 কি হবে? x1 x1 প্লাস x1 √y1, তাই তো? আচ্ছা, এই জিনিসটা আসলো। এখন একটা কাজ করি, একটু সাজাই। x * √y1 আর আচ্ছা
x1 y1 গুলোকে এক পাশে রাখি, এই যে x1 y1 যেগুলো যে জায়গায় আছে এগুলোকে এক পাশে রাখি, বাকিগুলোকে আরেক পাশে নিয়ে আসি, তাহলে এই জিনিসটাকে আমি এই পাশে নিয়ে আসি, দেখো কাজ হবে। সো √x1 y প্লাস x √y1 এটা ইজ ইকুয়াল টু কি হচ্ছে তাইলে, যদি এই জিনিসটাকে ওই পাশে নিয়ে যাই কি আসবে, √x1 * y1 যোগ x1 * √y1, ঠিক আছে। সো এই আসলো আমার জিনিস। এখন আকিদা একটু বলো, আমি যদি রাইট হ্যান্ড সাইড থেকে √x1 * √y1 কমন নেই, সো রাইট হ্যান্ড সাইডে কি থাকবে ব্র্যাকেটের মধ্যে? √y1 প্লাস √x1। আচ্ছা এখন আবার কি দেখো তো, √x1 যোগ √y1 ইজ ইকুয়াল টু কি বলা যায়, √a বলা যায় না? যদি x1 y1 কোনো বিন্দু হয় তাহলে এই টোটাল জিনিসটার পরিবর্তে আমি কি বসাই দেব, √a বসাই দিব, তাই তো? সুতরাং এটা ইজ ইকুয়াল টু, হ্যাঁ, সো এবার এটার জায়গায় কি বসে, √x1 y প্লাস x √y1 ইজ ইকুয়াল টু এটা। এবার যদি ওইটার জায়গায় a বসাই দিই, √x1 y প্লাস x √y1 ইজ ইকুয়াল টু √x1 ইনটু √y1 ইনটু কি a, এই হচ্ছে আমার স্পর্শকের সমীকরণ। এখন কর্তৃত্ব অংশে তো আমরা সরলরেখা চ্যাপ্টারে তোমাদেরকে পড়াবো, একটা সরলরেখা x অক্ষ আর y অক্ষ থেকে কি পরিমাণ অংশ কর্তন করছে সেটা বের করার একটা সূত্র আছে। সেই সূত্রটা কি, আমাকে রাইট হ্যান্ড সাইডে 1 রাখতে হবে, তাহলে পুরো জিনিসটা দিয়ে আমি সবাইকে ভাগ করে দিই। তো √x1 y যোগ x √y1 ডিভাইডেড বাই কি, √x1 ইনটু √y1 ইনটু √a ইজ ইকুয়াল টু 1। সেটা তো সরলরেখা চ্যাপ্টারের একটা ফর্মুলা, তোমরা পড়বা পরে। এখন এই তিনটা জিনিস দিয়ে যদি প্রথম অংশটাকে ভাগ করি তাহলে y এর নিচে কারা থাকবে, y এর নিচে থাকবে y ডিভাইডেড বাই √y1 ইনটু a, যোগ x এর নিচে কারা থাকবে, x ডিভাইডেড বাই √x1 ইনটু a ইজ ইকুয়াল টু 1। তুমি যদি কোনো একটা সরলরেখা সমীকরণকে এই একটা ফরম্যাটে আনতে পারো যে রাইট হ্যান্ড সাইডে 1 থাকবে আর x এর নিচে কিছু একটা থাকবে, y এর নিচে কিছু একটা থাকবে, এই x এর নিচে যে জিনিসটা থাকে সেটাকে কি বলা হয় জানো, সেটাকেই বলা হয় x অক্ষের কর্তৃত্ব অংশ। x অক্ষের কর্তৃত্ব আমি একটু আগে দেখাইছিলাম যে x অক্ষের কোন একটা অংশ কর্তন করছে, y অক্ষের কোন একটা অংশ কর্তন করছে, x অক্ষের কর্তৃত্ব অংশ। আবার y এর নিচে যেটা থাকে সেটাই হচ্ছে y অক্ষের কর্তৃত্ব অংশ, ঠিক আছে। সুতরাং এখন আমাকে দেখাইতে হবে যে এই কর্তৃত্ব অংশ দুইটার যোগফল ইজ ইকুয়াল টু কি আসবে, একটা ধ্রুব সংখ্যা আসবে, ঠিক আছে, একটা ধ্রুব সংখ্যা আসবে, সেটা যদি দেখাইতে পারি সুতরাং তাহলে আমাকে প্রমাণ হয়ে গেল। সুতরাং কর্তৃত্ব অংশটার যোগফল কি, x অক্ষের কর্তৃত্ব অংশ, x এর কর্তৃত্ব অংশ যোগ y এর কর্তৃত্ব অংশ কি হবে, কর্তৃত্ব অংশ ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি, x এর জায়গায় কি বসাই দিব, √x1a যোগ √y1a। এখন চলো এখান থেকে কি লেখা যায়, আচ্ছা এখানে যদি আমি √a কে কমন নিয়ে নিই তাহলে কি থাকবে, √x1 যোগ √y1 থাকে, তাই তো। এখন আবার দেখো তো √x1 আর √y1 এর পরিবর্তে কি বসাইতে পারি, √a। তো √a ইনটু √a ইজ ইকুয়াল টু আলটিমেটলি কি হয়ে গেল, এটা হয়ে গেল a। তাহলে a কি একটা ধ্রুব না, একটা ধ্রুব সংখ্যা না? তার মানে যেটা বুঝাইতে চাইলাম আমি এখানে, বা যে জিনিসটা প্রমাণ হয়ে গেল সেটা হচ্ছে তুমি x1 y1 আসলে কোন বিন্দু সেটা কি তুমি জানতা, আমরা কিন্তু জানতাম না, কিন্তু আমরা যেটা দেখলাম x1 আর y1 যে বিন্দুই হোক, x1 আর y1 এর জায়গায় যাই বসুক, 2 4 বসুক 5 6 বসুক, যাই বসুক, আলটিমেটলি যেই স্পর্শকের সমীকরণটা পাচ্ছি সেই স্পর্শকের সমীকরণের সেই স্পর্শকের যে সমীকরণটা সেটা আসলে x অক্ষ আর y অক্ষকে যে অংশটা কাটতেছে সেই অংশগুলো যোগফল ইজ ইকুয়াল টু কত আসতেছে, এই যে x এর কর্তৃত্ব আর y এর কর্তৃত্ব অংশের যোগফল কত আসতেছে, অলওয়েজ a আসতেছে। তাহলে x1 আর y1 এর জায়গায় তুমি যে বিন্দুই নাও, 2 নাও 3 নাও 5 নাও 10 নাও যাই নাও, যোগ করলে কি আসবে, a এর সমান আসবে, ঠিক আছে, a এর সমান। তার মানে একটা ধ্রুব সংখ্যা আসতেছে অলওয়েজ, ঠিক আছে। তাহলে এই জিনিসটাই কিন্তু আমার প্রমাণ করতে বলছে। এটা একটু ডিফিকাল্ট ছিল, একটু ক্রিটিক্যাল ছিল, আর একটু বিরক্তিকর, কারণ হচ্ছে এটা তো আর অঙ্ক না, তো এটা প্রমাণ জাতীয় জিনিসগুলো আমার একটু বিরক্ত লাগে। তো আমি আরেকবার একটু রিভিউ করি, দেখো। আচ্ছা দেখো এখানে প্রথমে যেটা হইছে যে √ এটা বক্ররেখা দেওয়া আছে, তো বক্ররেখার স্পর্শক দ্বারা স্থানাঙ্কর কর্তৃত্ব অংশকে ধ্রুব সংখ্যা দেখাইতে বলছে, যোগফল। তো বক্ররেখার আগে স্পর্শক তো আঁকতে হবে, তাহলে আগে স্পর্শকের সমীকরণ আঁকি। তো স্পর্শকের সমীকরণের জন্য আমার স্পর্শকের আগে ঢাল বের করে নিতে হবে। তো বক্ররেখাকে ডিফারেন্সিয়েশন করলাম, ডিফারেন্সিয়েশন করলে এটা পেলাম বক্ররেখার ঢাল।
এখন আমি বক্ররেখা নির্দিষ্ট একটা বিন্দুতে ঢাল বের করবো। তো ধরে নিলাম বিন্দুটা হচ্ছে x1 আর y1। এই x1 আর y1 কিন্তু ওই বক্ররেখার উপর যে কোনো বিন্দুকে রিপ্রেজেন্ট করতেছে, ঠিক আছে? যে কোনো কিছু বিন্দু হইতে পারে বক্ররেখার উপর। আমি যে কোনো একটা x1 আর y1 বিন্দুর জন্য যদি প্রমাণ করে দেখাইতে পারি, তাহলে অন্য সব বিন্দুর জন্য কি জিনিসটা সত্য হবে, ঠিক আছে? তো x1 আর y1 বিন্দুর জন্য তার মানে কি হবে, এটা যদি বক্ররেখার উপর বিন্দু হয় তাহলে ওই বক্ররেখাকে সিদ্ধ করবে, সুতরাং √x1 যোগ √y1 √a হবে, ঠিক আছে? যেটা বক্ররেখার উপর বিন্দু। তাহলে এখন তার x1 y1 বিন্দুতে ঢাল কত আসলো, -√y1 ডিভাইডেড বাই x1। তাহলে x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করে ফেললাম খুব সহজে। তো এরপরে এই স্পর্শকের সমীকরণটাকে দেখো আমি স্টেপ বাই স্টেপ একটু সিম্পলিফাই করছি। x1 y1 গুলোকে এক পাশে রাখছি আর xy গুলোকে আরেক পাশে রাখছি। তো এরপরে ওইখান থেকে আমি আলটিমেটলি কি পেলাম, সমীকরণ পেলাম y ডিভাইডেড বাই √y1a যোগ x ডিভাইডেড বাই √x1a। তার মানে কি দাঁড়াইলো, এটাই হচ্ছে কি আমার y অক্ষের ছেদিতাংশ। মানে এই যদি তোমার একটা সরলরেখা হয়, এই সরলরেখা স্পর্শক হয়, এই স্পর্শকটা এই যে দেখো এই যে অংশটুকু কাটছে না y অক্ষ থেকে, এই y এটাই হচ্ছে কি y অক্ষের ছেদিতাংশ, ঠিক আছে? আর এই যে অংশটুকু কাটছে x অক্ষ থেকে, এটা হচ্ছে x অক্ষের ছেদিতাংশ। তাহলে এটা হচ্ছে y অক্ষের, এটা হচ্ছে x অক্ষের। এখন আমাকে দেখাইতে হবে এই দুটো জিনিসকে যোগ করলে যে যোগফলটা পাবো, সেই যোগফলটা কি হবে, ধ্রুব সংখ্যা হবে। যেই যোগফলের মধ্যে x1 y1 থাকতে পারবে না, কারণ x1 y1 কিন্তু কোনো ধ্রুবক না। x1 y1 কিন্তু একটা বিন্দু, নির্দিষ্ট বিন্দু। তার মানে আমাকে দেখাইতে হবে এদের যোগফলটা কি হবে, এমন কিছু একটা আসবে যেটা ধ্রুবককে রিপ্রেজেন্ট করে। সো আমি কি করলাম, এদেরকে যোগ করলাম, যোগ করার পর আলটিমেটলি কি পাইলাম, যোগ করার পর আলটিমেটলি a পাইলাম। a কিন্তু একটা ধ্রুবককে রিপ্রেজেন্ট করতেছে, ঠিক আছে? এটা একটা ধ্রুবক। তার মানে কি এদের যোগফল কি হবে, যোগফল অলওয়েজ ধ্রুবক হবে। এবার বলো বুঝছো কিনা দুইটা ম্যাথই? বুঝছি। ওকে, আলহামদুলিল্লাহ। তো আজকে ক্লাস শেষ করে দিই। স্যার, আসসালামু তো আলাইকুম। সবাই ভালো থাকো। আর